সবাইকে শুভ সন্ধ্যা, আদাব, নমস্কার। কেমন আছেন সবাই? ওম শান্তি দাদা, ভালো আছি। ওম শান্তি। আছি, আমিও ভালো আছি। এই কোর্সের কয়টি ক্লাস হয়ে গিয়েছে ইতোমধ্যে? আজকে নিয়ে 3টা দাদা। না ভাই, আজকে নিয়ে 3টা না, দাদা আজকে নিয়ে 4টা হবে। আজকে নিয়ে 4টা হবে। তো যা কিছু শেখানোর, যে প্রাইমারি যে স্টেপ বা আমাদের যে মাইক্রো স্ট্রোকের জন্য, মানে অ্যাডভান্স বলেন বেসিক বলেন, সেটা গত 3টি ক্লাসে সর্বোচ্চ সংখ্যক প্রসেসগুলো দেখিয়েছি। প্রসেসের শেষ নেই, আরও অনেক আছে, কিন্তু সেগুলো আরও বেশি কঠিন হবে। তো যে কয়েকটি দেখিয়েছি সেই কয়েকটা দিয়েই আপনাদের কাজের গতিবিধিটা আমি দেখতে চাচ্ছি। তো আপনারা কারা সর্বোচ্চ সংখ্যক ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলতে সক্ষম হয়েছেন? অর্থাৎ 5টা ওয়েবসাইটের নাম বলেছিলাম গত দিনে, এবং কিভাবে অ্যাকাউন্ট খুলতে হবে এ ব্যাপারেও হালকা ধারণা দিয়েছি। হাত তোলেন তো। ওপেন করতে পেরেছি। যারা খুলতে পেরেছেন তাদের শুধু আমি চাচ্ছি রেসপন্স। 5টা অ্যাকাউন্টে হাবিবুর রহমান ভাইয়ের আছে 7টা। ওকে, গুড জব। আর কে আছেন 5টা বা 5টার উপরে? আনিসুর রহমান মালিক ভাই হচ্ছে সেলিনা আপুর আছে 8টা। এমডি সজীব ভাইয়ের আছে 5টা। তরিকুল ইসলাম রাব্বি ভাইয়ের আছে হইল কটা? 6টা। আফসানা সুপিয়া 10টা। তারপর নাই। আচ্ছা, যারা নতুন তাদের বিষয়গুলো আলাদা, হয়তো বা লোড নিতে পারতেছেন না, যার কারণে হয়তো খুলতে পারেননি, বিষয়টা মেনে নিলাম। এখানে ইমপ্রুভমেন্টের জন্য যারা যুক্ত আছেন তারা কেন খুলেন নাই, এটা একটু এক্সপ্লেন করতে পারবেন? ক্লাস ইমপ্রুভমেন্ট অংশ থেকে কতজন ক্লাসে উপস্থিত আছেন? এক আছে আমাদের আইনুল ভাই, কান্তেশ্বর বর্মন, তারপরে টুম্পা দিদি। আর কে আছেন ইমপ্রুভমেন্ট থেকে? আমি আছি দাদা। মাসুম ভাই আছে। আর কে আছেন? থাকলে রেসপন্স দেন, না থাকলে কিন্তু যে কোনো সময় ওই ইমপ্রুভমেন্ট গ্রুপ থেকে রিমুভ হয়ে যাবেন, কারণ ইমপ্রুভমেন্ট করানোর জন্যই সুযোগ দিয়েছি, তাই না? এখন আপনারা যদি ক্লাসে উপস্থিত না থাকেন তাহলে তো আপনার ইমপ্রুভমেন্ট হবে না, তাহলে সেক্ষেত্রে রিমুভ করাটাই আমার জন্য উত্তম হবে। তারপর আপনাদেরকে একটা টাইম বেঁধে দিয়েছি যে নেক্সট 2 মাস বা 3 মাস পর্যন্ত আপনাদের ইমপ্রুভমেন্টটা লক্ষ্য করতে হবে বা মনিটরিং করা হবে। যদি ইমপ্রুভমেন্ট না আসে তাহলে মনে হয় না যে আমার পরবর্তী ক্লাসগুলো করলেও আপনাদের ইমপ্রুভমেন্ট হবে, কারণ অলরেডি একটা কোর্স করেছেন, ইমপ্রুভমেন্ট হবার জন্য সুযোগ দিয়েছি। এটাই আমি আশা করব। যাই হোক, আমি কিন্তু ক্লাসের মাঝে মধ্যে মনে রাখি যে ইমপ্রুভমেন্ট থেকে কতজন উপস্থিত থাকেন, এটা তো আমাকে অবশ্যই খেয়াল রাখতে হয়, তাই না? তো ওকে, নো প্রবলেম। আচ্ছা, এবার আসি নতুন অংশে, মানে AI-15 গ্রুপটাতে যারা যারা রয়েছেন বা AI-13 যে গ্রুপটাতে রয়েছেন, এই 2 গ্রুপের ব্যাপারে 5টি ওয়েবসাইটের কথা বলা হয়েছে। খুলে ফেলেন ভাই, নাহলে কিন্তু পরে পস্তাবেন। কারণ দেখেন, ডে বাই ডে মার্কেট প্লেসগুলো, নিয়মগুলো কঠিন হচ্ছে, স্বাভাবিকভাবে এখন পাওয়া যাচ্ছে না। পরে গিয়ে মানে আফসোস করে আর তো সময় হবে না, তাই না? বরং লস করবেন। যদি ফ্রিল্যান্সিং করে ইচ্ছা থাকে, আমি বলার আগেই আপনাকে আরও বিভিন্ন জায়গায় অ্যাকাউন্ট খোলা উচিত, কারণ একটা সময় 2018-19 বা তারও আগে ক্রিয়েটিভ ফেব্রিকে লগ ইন করা মাত্রই স্টোর দিয়ে দিত। তারপরে 2021 সালের পর থেকে একদমই দিল না, আর দিচ্ছেই না এখন পর্যন্ত। শাটার স্টক বলেন, অ্যাডোবি স্টক বা ফ্রিপিক 24 ঘন্টার মধ্যে অ্যাকাউন্টের অ্যাপ্রুভাল দিত। সে জায়গায় অ্যাডোবি স্টক এখন 3 মাসেও দিচ্ছে না। ফ্রিপিক এটা দিত
এটা মাত্র 10টা ডিজাইন সাবমিট করার মাধ্যমে আপনি অ্যাকাউন্ট পাইতেন এবং 24 ঘন্টায়, সেটা এখন 7 দিন পর্যন্ত সময় নিচ্ছে এবং 25টা ফাইল দিতে হয় এখন ন্যূনতম। তো আগামী সপ্তাহে আসতে আসতে সেটা যে এমন করবে না যে আগামী 3 মাসে অ্যাপ্রুভাল দিবে, তখন কিন্তু বিপদে পড়বেন। প্লাস ভেক্টর স্টকে আগে নর্মালি সাইন আপ করা মাত্রই দিয়ে দিত অ্যাকাউন্ট, এখন সেখানে পাসপোর্ট বা এনআইডি ভেরিফিকেশন করতে হয়, পোর্টফোলিওগুলো দেখাইতে হয়, তারপর কিন্তু অ্যাকাউন্ট দেয়। এই ভেক্টজি যেটাকে আমরা গমতামই না, মানে এটা একটা ওয়েবসাইট নাকি এরকম একটা ভাবতাম, সেই ওয়েবসাইটও এখন আগে প্রোফাইল ভেরিফিকেশন হয়, রিভিউ হয়, দেন আপনাকে কাজ করার সুযোগ দেয়। বুঝতে পারছেন? তারপরেও কিন্তু অপশনগুলো আছে, একদমই বন্ধ হয়ে যায়নি। তো যদি না করেন আমাকে কিন্তু বলতে পারবেন না কোনো সময় যে ভাই আপনার কোর্স করে তো খুব একটা রেজাল্ট আনতে পারলাম না। এই কথাগুলো আমাকে যখন বলবেন অবশ্যই আমার সঙ্গে হিসাবটা মেলাবেন। আমি যে প্রশ্নগুলো করব সেগুলোর উত্তর রাখতে হবে রেডি, তাহলে সেই ধরনের কথার জবাবদিহি আমি করব। ঠিক আছে? তো এই প্রশ্নগুলো আবার মনে করিয়ে দেই। যদি কখনো মনে হয় যে আমার কোর্স করে আপনি সন্তুষ্ট না, সেটার জন্য যথাযথ ব্যবস্থা মানে নেয়ার জন্য আমি চেষ্টা করব। কিন্তু এটার আগে আমার উত্তরগুলো দিতে হবে যে ভাই কোর্স করেছেন 6 মাসে। পোর্টফোলিও দেখতে চাই, তাহলে এটা কোথা থেকে দেখাবো? একটু প্লিজ আমার কথাটা শেষ করতে দেন। আমি জিজ্ঞেস করব ভাই 6 মাস ক্লাস করেছেন, 6 মাসে কত হাজার ফাইল আপনার অ্যাকাউন্টে জমা আছে এটা দেখান। 6 মাসে আপনি কয়টি মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলেছেন সেইটা দেখান। তো ন্যূনতম 3000 করে ফাইল আমি কাউন্ট করব, তা না হলে আপনার কোনো অভিযোগ আমি আমলে নিব না। বুঝতে পারছেন? কথাগুলো কিন্তু রেকর্ড হচ্ছে। 6 মাসে 3000 ফাইল অ্যাকাউন্টে স্টোর করা বা সাবমিট করা বা জমানোটা খুব কঠিন কিছু না। সেটা যে কোনো একটা অ্যাকাউন্টের হলেই হবে। সেটা শাটার স্টকের মাধ্যমে আমাকে দেখাতে পারেন, ভেক্টজি দিয়ে দেখাতে পারেন, আবার হচ্ছে কি ফ্রিফিক দিয়েও দেখাতে পারেন, অ্যাডোবি স্টক দিয়েও দেখাতে পারেন। হয়তো কিছু কিছু সাইটে খুব ধীর গতিতে হবে, তবে কিছু কিছু সাইট কিন্তু খুব ফাস্ট গতিতেই কাজগুলো করা যায়। তো মিনিমাম একটা 3000 সংখ্যার। দাদা আমার ভেক্টজি অ্যাকাউন্টটা এখন আপনার সঙ্গে ভাই এখন কথা বলছি না তো, সুযোগ দেয়নি, আপনি আনমিউট করলেন কেন? আমি দিব তো সবাইকে কথা বলে, একটু আমার কথাটা শেষ হোক। আমি বলি একটা বোঝার ট্রাই করেন, যদি কথা না বোঝেন তাহলে কিন্তু কিছুই করতে পারবেন না। আগে মেন্টর কি বলতে চায়, কীভাবে গাইড করতেছে সেটা আগে ক্লিয়ারলি বোঝেন। ওকে? তো আমি বলেছি যে কোনো একটা অ্যাকাউন্ট থেকে 3000 ফাইল মানে আপলোড করা, সাবমিট করা কিন্তু ব্যাপার না 6 মাসে। যদি না পারেন তাহলে আপনি ফ্রিল্যান্সারের বিগিনার ফ্রিল্যান্সারের কাতারেও পড়েন না, তার মানে আপনি কাজই করেন, ফাঁকিবাজি দিয়েছেন। আর সবাই যদি 5000 করে ফাইল আপলোড করতে পারেন, যেগুলো কঠিন ওয়েবসাইট সেটার আলাপ বাদ দিলাম, যেগুলো সহজ সেগুলোতেই 4-5টা ওয়েবসাইটে যদি করতে পারেন, করার পরেও যদি আপনার মনে হয়েছে যে না আমার কোর্স করে আপনার টাইম এবং শ্রম টাকা সব কিছু লস হয়েছে, আপনি কোনোই আর্নিং করতে পারেননি বা আশানুরূপ একটা যে প্রোগ্রেস বা যেটা উন্নতি ওটা হচ্ছে না, সেই ক্ষেত্রে আমি আমার সর্বোচ্চটুকু আপনাকে দিব, যার কিভাবে আপনাকে ভালো একটা আর্নিং ধরিয়ে দেয়া যায় সেই ধরনের পরামর্শ, বা আমার কাছে যদি আরও কোনো সিক্রেট প্রসেস থাকে সেগুলো অবশ্যই শেয়ার করব। অথবা প্রয়োজনে নেক্সট আরও কোনো একটা নতুনভাবে আপনার এককভাবে দরকার হলে কোর্স রান করব। তবু চাইবো আপনি সাকসেস হন বা সাকসেসের দিকে আপনি হাঁটেন বা আপনার উন্নতিটা ওভাবে আসুক। ঠিক আছে? আর এটা যদি না করেন এই বিষয়গুলো, সেই ক্ষেত্রে আপনাদের অভিযোগগুলো ওইভাবে আমি মানে আমলে নিব না। তবে এটা হ্যাঁ যে আপনাদেরকে লাইফ টাইম সাপোর্ট দিব, এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই। কিন্তু সাপোর্ট পাইতে গেলে ওই লোকটাকেও সিরিয়াস হওয়া উচিত, তাই না? আপনি যদি ভালো কাজ করেন আমাকে বলতে হয় না, আমি ওই মানুষজনকে এমনিতেই সাপোর্ট দিতে আমার খুব ভালো লাগে যে এই লোকটার পরিশ্রম করতেছে, কেন তার উন্নতি হবে না, এটা ঠিক আছে। আর অবশ্যই এই 3000 ফাইল যে আমাকে দেখাবেন সেটা যেন অবশ্যই গাইডলাইন অনুযায়ী হয়। আপনি গাইডলাইন ছাড়া মনের মতো যেখানকার সেখানকার ফাইল দিলে তো হবে না সেল, তাই না? আমি যেভাবে ক্লাসগুলোতে বলতেছি যে এই ধরনের ফাইল দিতে হবে, এই কোয়ালিটি ইনশিওর করতে হবে, টপিকস বুঝতে হবে, ট্রেন্ডি টপিক যেগুলোতে সেল আসবে, আপকামিং ট্রেন্ড,
এগুলো বুঝাতে পেরেছি? সো আপনারা সবাই ম্যাচুর, এমনও তো আছেন আমার চাইতে অনেক সিনিয়র। সো আমি ওইভাবে প্রাইমারি বা হাই স্কুল লেভেলে প্রেশার দিয়ে দিয়ে কাজ চেক করতে পারবো না বা প্রেশার দিয়ে কথা বলতে পারবো না, এটা বলা উচিতও না, তাই না? সুতরাং আমি সাইলেন্ট থাকবো, বাট আপনাদের সমস্যাগুলো সব সময় আমি দেখার ট্রাই করবো। প্লাস দুজন কমেন্টর আছেন, তারাও দেখবেন। কিন্তু আপনারা যদি এটা ভেবে নেন যে আরে এখানে তো ফাইল না দেখালেও সমস্যা নেই, ফাইলে কাজ না করলেও তো কিছু বলে না, এটা ভাবার কোনো কারণ নেই। কারণ রেজাল্টটা তো আপনারই, সাকসেসটা আপনারই, তাই না? আর কখনো যখন আপনি ওই কাজ করবেন, আমাদেরকে অভিযোগ করবেন, সেই অভিযোগের সময় ওই জিনিসগুলো আমরা দেখব বিবেচনা করে যে আসলে উনি আদৌ কাজ করেছেন কিনা। ঠিক আছে? এই কারণে বলেছি এখন আপনারা কোন গতিতে কিভাবে এটা ডিল করবেন কাজগুলো, ওভাবে আপনাকে এটা করতে হবে। কারণ গত ক্লাসেই আমি অনেকগুলো অ্যাডভান্স প্রসেস দেখিয়েছি। 3 ঘন্টার মতো কি 2.5 ঘন্টার মতো ক্লাস হয়েছে। এমনি এমনি তো ক্লাস নেই, গল্প করেছিলাম, করি নাই, আমরা গল্প করার সময়ই পাইনি আমরা। তো এইটাই। এখন নেক্সট কি বলা হয়েছে যে নেক্সট মাসের 21 তারিখ পর্যন্ত এই প্রসেসেই আপনারা যাতে কাজগুলো করেন। কারণ ক্লাস আর ক্লাস, নতুন টপিকস যদি দেই, তাহলে আপনারা তো একটাও আয়ত্ত করতে পারবেন না, তাই না? তা আমরা চাচ্ছি এগুলোর উপরেই বেস করে আপনারা সর্বোচ্চ মানে চেষ্টা করবেন এবং ফাইল আপলোড করবেন, বাড়াতে চেষ্টা করবেন, এটাই। এখন ধারাবাহিকভাবে আসবে, সবাইকে সুযোগ দিচ্ছি, কিন্তু একজন একজন করে সমস্যাগুলো বলেন, আমরা সলভ করতে শুরু করব। ঠিক আছে? একসঙ্গে সবাই না, একজন একজন করে বলেন কোথায় সমস্যা হচ্ছে। আচ্ছা, যদি না বলে আমি একটা নিজে থেকে একটা কোশ্চেন নিচ্ছি গ্রুপে। প্রায় আমি দেখেছি যে আমি যে ট্যাম্পলেটগুলো দিয়েছি সেগুলো ওপেন করার পর সেখানে ওই যে বক্সগুলো থাকার কথা না, বা গ্রুপগুলো কলামগুলো থাকার কথা, ওগুলো খুঁজে পাচ্ছেন না, বা গ্রিড লাইন যেটাকে বা বলেন গাইডস বা লাইনস, এমন সমস্যা এখনও রয়েছে। যদি কারো থেকে থাকে বলেন কার। ভাই আমার আছে, আমারটা ওপেন হচ্ছে না। আচ্ছা আপু, আপনি কি স্ক্রিনটা শেয়ার করে দেখাতে পারবেন? আচ্ছা ভাইয়া একটু সময় দিন। আমি 2 ধরনের ফাইল দিয়েছিলাম, এআই ফাইল দিয়েছিলাম এবং এইচভিজি ফাইল দিয়েছিলাম গুগল ড্রাইভে। সবগুলো ফাইল ডাউনলোড করেছিলেন? ভাইয়া আমি দুটোটা দিয়ে ট্রাই করেছি, বাট আমার একটাও হচ্ছে আচ্ছা, না। স্ক্রিনটা শেয়ার করে দেন, আমরা দেখি জি ভাইয়া। সমস্যাটা কোথায়। আর আপনার ভাইয়া আমি কম্পিউটারে দেখছি, ইলাস্ট্রেটর অন্য ভার্সন কারোটা কত? দেখতে থাকবো। ভাইয়া 24। তাহলে তো এই প্রবলেম হওয়ারই কথা না। আচ্ছা শেয়ার করেন। আচ্ছা আর কার কি প্রবলেম আছে বলেন তো, একটু শুনছি। দাদা আমি বলবো। হ্যাঁ শিওর ভাই, বলেন। আচ্ছা দাদা, ওই যে আমি কালকে ফিরদিকে 25টা ফাইল দেওয়ার কথা ছিল, হুম হুম তো 25টায় দিছিলাম না, বেশি দিছিলাম, কিন্তু ওখান থেকে সে 25টা কালেক্ট করছে। হুম হুম আহ, আজকে বিকেলে দেখছি যে একটা ফাইলের কথা বলতেছে রিজেকশনের কথা, আর হুম যেটা বলতেছে যে কপিরাইট, ওই যে ভিডিও গেমস কন্ট্রোলার, হুম হুম। এটা কথা বলতেছে। তাহলে এখন কি করবো, এটা সলিউশন কি, বা কোনো সমস্যা হবে কিনা? সমস্যা তো অবশ্যই করেই ফেলছেন এবং তারা ধরেই ফেলছে। তো সেই কপিরাইটেড ফাইলটা স্ক্রিনশট দিয়ে গ্রুপে দিয়ে দেন, সবাই সেখান থেকে শিখুক যে এই ধরনের ফাইল কপিরাইট বলে বা ট্রেডমার্ক কন্টেন্ট বলে। আচ্ছা দিচ্ছি দাদা, কিন্তু আমি বলছি ভিডিও কন্ট্রোলার গেমস, যেটা আর কি ভিডিও কনসোল, যে হ্যাঁ গেমস ভিডিও কনসোল, কন্ট্রোল। এটা কপিরাইট ট্রেডমার্ক করা কন্টেন্ট। প্লাস নার্সের আইকনগুলো, নার্সের কোনো কন্টেন্ট বানাবেন না, মেডিকেল কন্টেন্ট যেখানে প্লাস সাইন থাকবে এই ধরনের কন্টেন্ট বানাবেন না, এগুলো ট্রেডমার্ক। ঠিক আছে? তারপরে ধরেন কোনো সমস্যা হবে? সমস্যা তো করেই ফেলছেন, তারপরে যদি তারা ওখানে আপনাকে টেম্পোরারি সাসপেন্ড এ ধরনের কোনো ওয়ার্নিং উপরে লেখা না থাকে, তাহলে চাপ নেই, তারা হয়তো বা বাকি ফাইলগুলো সময় নিয়ে চেক করবে। আর যদি ওই ধরনের লেখা লিখেই ফেলে, তাহলে আপাতত এই অ্যাকাউন্টের আশা বাদ দিয়ে নতুন আরেকটা অ্যাকাউন্ট খুলে কাজ করতে হবে। আমি কি স্ক্রিনটা শেয়ার করে দেখাবো দাদা একটু? এই স্ক্রিন শেয়ার করতে হবে না, অলরেডি আমি বুঝে গেছি। আপনি ড্যাশবোর্ডের স্ক্রিনশট দিয়ে মেসেঞ্জারে দিয়ে দেন। আচ্ছা আমি আর এই প্রসঙ্গে কথা বলতে চাচ্ছিলাম, একটু সবাই মনোযোগ দিয়ে শুনেন যে ভাইয়ের কোন ফাইল আটকায় দিচ্ছে। সেটা হচ্ছে ভিডিও কনসোল বা ওই যে গেমিং যে কনসোলগুলো রয়েছে, বাচ্চারা গেম খেলে না, একটা ডিভাইস আছে হাত দিয়ে রিমোট কন্ট্রোলের মতো সামথিং, ওই ধরনের কন্ট্রোলারগুলো হচ্ছে কপিরাইটেড বা ট্রেডমার্ক।
এটা একদম যদি বলি নিশ্চিতভাবে যে সবগুলো এমনটাও না আবার, কারণ অসংখ্য কন্টেন্ট আমি ওই ধরনের দিছি, কিন্তু বানাইতে গিয়ে কোনো একটা কোম্পানির সঙ্গে মিলে যায় বা কারো একটা কন্টেন্টের সঙ্গে কিঞ্চিত মিলে গেলে তখন ওইটা ঝামেলা করে। তা যেহেতু ঝামেলার টপিকস, সো ওই টপিক্সটায় আমরা যাবই না। তাতে আর কয়েকটা ইনক্লুড করেছি, কোনটা নার্স সংক্রান্ত। সবগুলোই যে আটকাবে এমনটা না, ধরেন কি যে নার্সের যে প্লাস সাইন থাকে, ক্যাপে থাকে বা অন্য কোথাও, বা মেডিকেল ইনস্ট্রুমেন্ট বানাতে গিয়ে প্লাস সাইনটা আসে, এইটার কারণে একটা ট্রেডমার্ক বিষয়ে কাজ করে। সব কন্টেন্টেই যে ট্রেডমার্ক হয় এমনটা না। তো যেহেতু এখানে একটা রিস্ক আছে, সো এই টপিক্সটাই স্কিপ করবেন। আর কিছু বিষয়, এটা আমি আপনাদেরকে উদাহরণ হিসাবে দিচ্ছি, এই উদাহরণটাকে স্ট্যান্ডার্ডাইজ ধরে আপনারা সব কিছুতে এটা অ্যাপ্লাই করতে পারেন, তাহলে কপিরাইট এবং ট্রেডমার্ক থেকে কিছুটা রেহাই পাবেন। কেমন? অ্যাডিটাস একটা ব্র্যান্ড কোম্পানি, রাইট? তো আপনি ধরেন একটা জুতার একটা ভেক্টর আইকন বা ভেক্টর কন্টেন্ট বানালেন, সেখানে এডিটাজের লেখাটা পুরাটা থাকতে পারে, অথবা এডিটাজের যে লোগোটা তার কিছুটা সিমিলার অথবা হুবাহু যদি থাকে, তাহলে ওই ধরনের কন্টেন্ট দেয়া যাবে না। ঠিক নাইকি এডিটাসের মতো ব্র্যান্ড, রাইট? তো নাইকিরও যদি এই কেস হয় তাহলে এটা করা যাবে না। অ্যাপেলও কোম্পানির যে অ্যাপেল যে লোগো আইকনটা, এই ধরনের আইকনের আশপাশ দিয়ে যাওয়া যাবে না। তো এটাকে আমি একটা স্ট্যান্ডার্ডাইজ হিসেবে ধরে নিলাম যে এইভাবে চিনতে হয় যে এই ধরনের কন্টেন্টগুলোতে কপিরাইট ক্লেম আসতে পারে বা ট্রেডমার্ক। বুঝাতে পেরেছি? আচ্ছা, নেক্সট প্রবলেম বলেন। এই যে সমস্যার কথা বললেন কিন্তু স্ক্রিন শেয়ার করে দেখাতে পারেন না ফটাফট, এটা খুবই বিরক্তিকর। কারণ ক্লাসে, আমাদের ফ্রিল্যান্সিং ক্লাসে আপনাকে অবশ্যই কম্পিউটার থেকে যুক্ত হতে হবে, তা না হলে আপনার মোবাইল স্ক্রিনে অতটুক জায়গায় কি দেখবেন, তাই না? দাদা করেন আপু। আচ্ছা দাঁড়ান, এইটা সলভ করে নিই আপনাদের সবার। এখন আর নতুন কোনো টপিক হবে না, বেশ যতদিন ক্লাস হবে আপনাদের শুধু সমস্যাই সলভ করা হবে। সো কুল, সবারগুলোই সলভ হবে। আচ্ছা, আপু বলছে 2024 ভার্সন। আপু ফাইলগুলো কোথায় রেখেছেন চলেন তো দেখি। আগে ইলাস্ট্রেটরটা ওপেন করেন, ক্লোজ করে দেন তো আপু ইলাস্ট্রেটরটা আগে। অনেক সময় হয় কি আমরা যে করি, পোর্টেবল ইনস্টলেশন থাকে। আচ্ছা, এখন আপনি পুনরায় এটা ওপেন করেন অ্যাডোবি ইলাস্ট্রেটরটা। সবার 24টা সাপোর্ট করতেছে না। আপনি যেটা দিয়েছিলেন না টেমপ্লেট, ওইটা দিয়ে ওপেন করছি এখন। আমি বুঝলামই না কি যে বললেন। মানে আমি বোঝাচ্ছি আপনাকে, যে আমার 24টা ওপেন করলে এখন পেইড বলতেছে। আমি বলছিলাম সবাইকে যে 23 ভার্সনটি ব্যবহার করেন, 24টা আমি নিজে পণ্ডিতি করছি, পারি নাই ব্যবহার করতে, বুঝছেন? আপনার সফটওয়্যারই তো ওপেন হবে না, তাহলে আপনি কিভাবে চেক করবেন? 23 আছে? না ভাইয়া, পেইড নেই, কিন্তু আপনি যে টেমপ্লেট দিয়েছেন না, ওইটা দিয়ে তো আমি কাজ করি, ওইটাতে ওপেন হচ্ছে না। আমি কোনটা দিছি? এই যে আপনি আমাদের এর আগে একটা দিয়েছিলেন না, এই যে 14। এটাতে তো ওপেন হয়, এটা দিয়ে তো আমি 4টা সেট করে 6টা সেট করে কাজ করতে পারি। এটা 14 ভার্সন, পরে যেগুলো দিয়ে সবগুলোতেই ওপেন হবে, এমন কোনো ভার্সনে সবগুলোতেই হবে। আমি বলিনি যে লয়ার ভার্সন, ইয়ার ভার্সন, এমন কোনো ব্যাপার না। তারপর এখানে কি দেখাচ্ছে আমি প্রবলেমটা দেখতে চাই। আচ্ছা ভাইয়া, এই যে ওপেন করছি, টেমপ্লেটগুলো ওপেন করেন। আচ্ছা, হ্যাঁ করেন, জুম আউট করেন। জুম আউট করেন। হ্যাঁ, ওখানে আর্টবোর্ডটায় ক্লিক দেন তো, দেখেন তো বক্স খুঁজে পান কিনা, কোনো শেপ টেপ ওখানে। সরি ভাইয়া, হ্যাঁ ওখানে দেখেন কোনো কন্টেন্ট খুঁজে পাচ্ছেন? দেখছি না তো আমি। সিলেক্ট তো করেন, আমি তো কার্সারই দেখতেছি দাঁড়ায় আছে, একটু দেখেন সিলেক্ট করে। আপনি দেখবেন কীভাবে? ওটা সরান দেখি ওখান থেকে, সরান। হ্যাঁ, ওখানে আরও সিলেক্ট করেন দেখি আছে কিনা আর্টবোর্ডের উপরে আরও কোনো কন্টেন্ট। আচ্ছা, এসভিজি ফাইলগুলো ডাউনলোড করছেন? ওখান থেকে আনেন তো দেখি, পরে ড্রাইভে যেগুলো দিছিলাম এসভিজি ফাইল।
আপনার ফাইলটা এখানে কনভার্ট হয়ে যাচ্ছে লোয়ার ভার্সনের জন্য, ফলে পাওয়া যাচ্ছে না। আপনি 23 ভার্সন ব্যবহার করেন আপু, 23 আচ্ছা ভার্সনে ভাইয়া, পাওয়ার কথা। এক মিনিট ভাইয়া, আপনি আমাদের যে প্রথম ক্লাসে দিয়েছিলেন না, ওইটা দেখেন ওপেন হয়। তো হলে ভালো, যেটা দিয়ে হয় সেটা দিয়েই করেন। এই যে ভাইয়া দেখুন, এটা হয় শুধু। তাহলে ঠিক আছে, এটা দিয়েই কাজ করেন। ওকে, এটাতে তো 6টা, আপনি যে আরো বেশি দিয়েছেন না, ওগুলা তো আসতেছে আপনি না। বানায় নেবেন বাকিগুলো। আচ্ছা ঠিক আছে। আপনার যদি 8টা লাগে 8টা বানাবেন, 10টা লাগে 10টা বানাবেন। আমি তো প্রসেস মানে আপনাদের ক্লাসে দেখিয়েছি। এটা না ভাইয়া, বানানোর প্রসেসটা দেখানো দেখাইছি, হয়নি, দেখাইছি। মানে আপনি টেমপ্লেটটা দিয়ে দিয়েছিলেন। দেখাইছি আপু আপনাদের, আপনারা দেখেন নাই তাইলে। না দাদা, শুধু টেমপ্লেট দিয়েছিলেন, এ দেখানো ভাই হয়নি। আপনাদের দেখায়নি, আপনারা 15 কিন্তু ওনারা 13, ও ও আচ্ছা আচ্ছা। বুঝছেন? তো ওই আচ্ছা। 13তে দেখানো হয়েছিল, আমার মনে থাকে কোন ক্লাসে কি দেখাই। আচ্ছা যাই হোক আপু, যদি না পারেন আমি কোনো সময় একটা সময় করে আমি আবারও টেমপ্লেট কীভাবে বানাইতে হয় আমি দেখাবো, ঠিক আছে? জি ভাইয়া, ধন্যবাদ। তাহলে আজকেই দেখাবো, তাহলে এই ঝামেলাটা হবে না, তাই না? জি ভাইয়া, সেটাই ভালো হয়। ঠিক আছে, ঠিক আছে। আর কার প্রবলেম আছে বলেন? অনেক সময় টেমপ্লেট বানাতে গিয়েগুলোও আপনারা গ্রিড লাইন খুঁজে পাবেন না। এই সলভটা আমি চাচ্ছিলাম করে দিতে, কিন্তু এক্স্যাক্টলি ওই সমস্যা যে প্রবলেমটা আপনারা বের করতে পারেননি। যেমন আপনার যে স্ক্রিন আছে, বক্সগুলো দেখা যাচ্ছে কিন্তু গ্রিড লাইন তো দেখা যাচ্ছে না, তার মানে স্টিল নাও প্রবলেমটা আছে, তাই না? ভাইয়া, আপনি যে এই যে লাইনগুলোর কথা বলছেন, ওই লাইনগুলো আমি কেটে দিয়েছি, কেটে আবার এটা সেট করছি। তাইলে ঠিক আছে, ক্লোজ করেন, তাহলে আপনার কোনো সমস্যাই নেই। এখানে সফটওয়্যার ভার্সনের সমস্যা হচ্ছে, কেটে দেন। আচ্ছা। দাদা আদাব। আদাব ভাই। জি দাদা, আমি ফ্রি পেকে আপনার এই 25টা ফাইল এই রেডি করে এই আপলোড দিতে গেছি, ওইখানে এক দুই ঘন্টার মতো শুধু প্রসেসিং হয়, কিন্তু কোনো কিছু হয় না আর কি। আপনার নেট সমস্যা, তাহলে নেট একটু স্পিড আপলোড বাড়ান। নাই খুব ফাস্ট, বুঝছেন? আপলোড নাই খুব ফাস্ট, তারপরে আমি আপলোড ফাইলে যাই, তারপরে শুধু ঘুরে আর কি। যদি আমার ফাইলের সাইজটা যেভাবে বলেছি সেভাবে যদি করেন, তাহলে লাগুক প্রসেসিং টাইম, বাট কমপ্লিটলি আপনার ফাইনাল স্টেপে আনবে। আর যদি আমার দেখানো প্রসেসে ফাইল রেডি না হয়ে থাকে, তাহলে প্রসেস করতে গিয়ে টাইম নিবে, ঠিক আছে, কিন্তু ফাইনালি দেখবেন যে ড্যাশবোর্ডে একটা ফাইলও নেই। দাদা আমি তো আপনার দেখানো সেম ওয়েতেই করছি, আপনার ওই যে 9টার বান্ডেলের একটা টেমপ্লেট আছে না, ওইটা দিয়েই আচ্ছা, করছি আপনার আমি। ফাইনালি কি ড্যাশবোর্ডে একটা ফাইলও থাকে না প্রসেস করার পর? প্রসেস করার পর ওইখানে সবগুলাই থাকে, মানে 50টাই দেখায় আর কি। কিন্তু মানে ওখানে যদি ক্রস চিহ্ন আসে না, মানে ওই যে লাল ক্রস চিহ্ন আসে, ওইটা আসে না। আচ্ছা, স্ক্রিন ওইটা শেয়ার আসলে তো দেখান, আমি পরে স্ক্রিন শেয়ার টাইটেল করে দেখান, বসাতে পারি। স্ক্রিন শেয়ার করে দেখান। আচ্ছা একটু, আচ্ছা অন্য কারো একটা প্রশ্ন নেন, আমি একটু দেখাইতেছি, আমার একটু টাইম লাগবে। হ্যাঁ দাদা, হ্যাঁ বলেন শাহাদ। আমার এই ফাইলটা আর কি হ্যালো, হ্যাঁ শাহাদাত ভাই বলেন আগে। মেজবাউল ভাই ওয়েট প্লিজ, দেখতেছি। আমার হচ্ছে ফাইলটা রাস্টার দেখাই যাচ্ছে আর কি। রাস্টার দেখাচ্ছে, স্ক্রিন শেয়ার দেই। দেখান স্ক্রিন শেয়ার করে। হেডফোন ইউজ করবেন, না হলে নেক্সট টাইম কোশ্চেন নেওয়া হবে না, রিপিট আসতেছে কথা ওখান থেকে। স্যার আমি একটা সমস্যার সমাধান দিতে চাই। সমাধান দিবেন ইলিয়াস ভাই? হ্যাঁ, যদি হয় তো হবে। হ্যাঁ বলেন। বলছি, ওই যে আপু যেটা অ্যাডোব ইলাস্ট্রেটর অন করেছিলেন, তো ওখানে যে একটা অপশন আসছিল ওই অ্যাডোব ইলাস্ট্রেটরের মেসেজ, ওইটা ব্লক করা যায় স্যার? হ্যাঁ যাইতে পারে, ওটা আমার জানা নাই, কিন্তু ওইটা ঘটনাটা অনলাইন ব্লক করা যায়, মানে আমারও আসতো, আমি অনলাইন ব্লক করেছি, এখন আর সমস্যা হয় না। ওই যে 24 ভার্সনটার জন্য 24 হোক আর 23 হোক, যাই হোক, অনলাইন ব্লক করা যায়। মানে ওই যে ওনাকে যে ব্যবহার করতে দিচ্ছে না, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ, তো যাই হোক, ওটা একটা ওটা ব্লক ক্রিটিক্যাল করা প্রসেস, আমি এটাতে এক্সপার্ট না। আপনার যদি ওই রকম ইয়া থাকে এক্সপার্ট, তাহলে আপনি একটু স্ক্রিন রেকর্ড করে দিয়েন 2-3 মিনিটের। ওইটা ইউটিউবে আচ্ছা, দেয়া আচ্ছা। যাবে না, ইউটিউবে দিলে আপনার ওই যে ভায়োলেশন দেখাবে, আপনি গুগল ড্রাইভের মাধ্যমে হ্যাঁ, দিন। আর আচ্ছা, আমি তো আচ্ছা। বলতেছি যে এত ঝামেলা করার কি দরকার, 2023 ব্যবহার করেন, এই ঝামেলাটা 2023 ভার্সনে নাই, তাহলেই তো হলো, তাই না?
আচ্ছা হ্যাঁ। ঠিক আছে ইলিয়াস ভাই ওয়েট, আমরা নেক্সট আর একটা সমস্যা নিচ্ছি। আচ্ছা এখানে ওই যে আমাদের শাহাদাত ভাই দেখাইছে রাস্টার ফাইল, বলছে ইওর ভেক্টর কন্টেন্টস পিক্সেল বেসড বিটম্যাপ, মানে রাস্টার হয়ে গেছে আর কি, রিমুভ। আচ্ছা আপনি শাহাদাত ভাই আমাদের সামনে একটা ফাইল তৈরি করেন, একটা ফাইল, এবং সেটা আপলোড করেন। আমরা দেখতে চাচ্ছি যে এক্স্যাক্টলি আমার দেখানো প্রসেসে কাজটা করতেছেন কিনা। না আমি এই ভাই আপনার আমি যেটা বলি সেটা করেন শাহাদাত ভাই, আপনি জাস্ট একটা ফাইল তৈরি করে দেখান, আপনার কথা বলতে হবে না, আপনার মাইক্রোফোন মিউটই থাকুক। একটা ফাইল তৈরি করবেন এবং আপলোড করবেন, শুরু থেকে শেষ আমরা দেখতে যাচ্ছি। বাকি অনেকেই হয়তো বা কাজটা পারে না, তারাও দেখবে এখন রিপিট। ঠিক আছে শাহাদাত ভাই বানান, 5 মিনিট লাগে না একটা ফাইল বানাইতে, আপলোড করতে। হ্যাঁ বলেন শাহাদাত ভাই। হ্যাঁ দাদা, এই সেম ওয়েতে আমার এই ফাইলগুলো কিন্তু আপলোড হয়েছে, কিন্তু আপনি তো ভাই কিছু ফাইল না, বুঝতে পারছি। শোনেন আপনার মধ্যে রিপিট এসে মিউট করে দিছি। আমি বলি যেহেতু এই ফাইলগুলো হয়েছে, আপনার সমাধান দিচ্ছি, তাহলে আপনার ফাইল বানাইতে হবে না। যেহেতু এই ফাইলগুলো ধরেন অলরেডি 10টা বা 20টা ফাইল অ্যাপ্রুভও করে ফেলেছেন এবং আপলোডও করে ফেলেছেন, রাইট? কিন্তু ওই একটা ফাইলে গিয়ে এই ঘটনাটা ঘটতেছে, তাহলে ওটা আনফর্চুনেটলি আপনি হয়তো বা জেপিজি ডাউনলোড করেছেন অথবা এসভিজি ডাউনলোড করছেন, কোনো কারণে মিস্টেকলি কোনো একটা যান্ত্রিক ত্রুটির কারণে ওই ফাইলের ভিতরে রাস্টার কন্টেন্ট অবশিষ্ট থেকে গেছে। তাহলে সেটার উপরে কেন যুদ্ধ করবেন? যেহেতু অলরেডি আপনি অনেক ফাইল সাকসেসফুলি আপলোড করতে পেরেছেন, তাহলে ওই ফাইলটার দয়া মায়া বাদ দিয়ে দেন না। এখন কি অনলাইনে ফাইলের অভাব? অভাব তো নাই, তাই না? ওই ফাইলের আশা ভরসা বাদ দেন, বাকি ফাইলগুলো দেন। আর আপনি যদি বলেন যে আমার এখন কন্টিনিউ এই প্রবলেমটা হচ্ছে, প্রত্যেকটা ফাইলেই হচ্ছে, তাহলে আমরা দেখতে চাই আপনি কীভাবে বানাচ্ছেন, কোথায় প্রবলেমটা হচ্ছে, ওটা তো দেখাইতে হবে, আমি দেখলে বুঝবো। ঠিক আছে, আমার উত্তর পাইছেন তো? ঠিক আছে, আপনি স্ক্রিনশটটা অফ করেন, আশা করি উত্তর পেয়েছেন। আর নেক্সট প্রশ্ন করেন, আমি তার একটা সমাধান দেওয়ার ট্রাই করি। দাদা আমার ফ্রিবিকে ট্যাগ দাদা হ্যালো, মাসুম ভাই ওয়েট, ট্যাক্সের ব্যাপারে আসতেছি। হ্যাঁ মেজবাউল ভাই বলেন। দাদা ওই যে ফ্রিবিকে কিছু ফাইল অ্যাপ্রুভ আছে 90টার মতো, এখন নতুন করে ফাইল প্রতিদিনই দিচ্ছি কিন্তু অ্যাপ্রুভ হচ্ছে না। 50টার মতো আন্ডার রিভিশনে রেখে দিচ্ছি। অ্যাপ্রুভাল আছে কয়টা? অ্যাপ্রুভাল আছে 93টা দাদা। সেল হয়েছে কয়টা? সেল হয়েছে এ পর্যন্ত 53টা ডাউনলোড হয়েছে। 53টা ডাউনলোড হয়েছে। আগের ফাইলগুলো যেগুলো অ্যাপ্রুভাল আছে সবগুলো ফাইল কি কোয়ালিটির, রাস্টার আর ভেক্টর? সবগুলোই ভেক্টর দাদা। এআই ভেক্টর? হ্যাঁ এআই ভেক্টর, কিন্তু আমি এআই সিলেক্ট করে দেই না দাদা। আচ্ছা আমি বলি, শুধুমাত্র এই ফ্রি পিকের ক্ষেত্রে বিশেষ কিছু নিয়ম আছে। আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করতে চাইলে তারা আনলিমিটেড আপনাকে অ্যাপ্রুভ করবে এমনটা না। এখন যেহেতু তারা অ্যাপ্রুভ করতেছে না, আপনার কাজ হবে 50টা না, 50-এর জায়গায় 500 ফাইল, আরও হাই কোয়ালিটির ফাইল তৈরি করে সেখানে সাবমিট করে রাখা। তাতে 1.5 মাস লাগুক আর 1 মাস লাগুক আর 1 সপ্তাহ লাগুক, আপনি সেটার অপেক্ষায় না থেকে আপনি সুন্দর সুন্দর ফাইল তৈরি করে, মানে কোয়ালিটি, বেস্ট কোয়ালিটি ফাইল তৈরি করে এবং ভ্যালুয়েবল ফাইল তৈরি করে আপলোড করে রেখে দিবেন। ঠিক আছে, তারা যখন সময় পাবে ওখান থেকে তারা ধীরে ধীরে অ্যাপ্রুভ করবে। এখন যদি বলেন যে এটা কেন এরকম, যে কয়েকদিন আগেই তো আমার অ্যাপ্রুভ করলো, যার কারণে তো 90টা আপলোড করতে পারলাম, কিন্তু এখন আর করে না কেন, তার মানে কি আমাকে দেবে না? এমনটা না। এই মার্কেটটা আপনার প্রোফাইল, কন্টেন্ট, সেল সামগ্রিকভাবে অ্যানালাইজ করে একটা প্রায়োরিটি দেখে যে এই সেলারকে আর কত ফাইল অ্যাপ্রুভ করার সুযোগ দিব। বুঝতে পারছি? সো তাদের যখন মনে হবে যে এই অ্যাকাউন্টটাকে আর কিছু সুযোগ দেই, তখন আপনার অ্যাকাউন্ট থেকে আরও কিছু ফাইল অ্যাপ্রুভ করে নেবে। আবার সেই কয়টা থাকবে কয়েকদিন মার্কেটে লাইভ, সেখান থেকে সেল হবে কেমন, র্যাঙ্কিং হবে কেমন, কোয়ালিটি কেমন হবে, এগুলোর উপর ডিপেন্ড করে আরও কিছু নিবে। এই কারণে আমার মনে হয় যে আপনার অপেক্ষা না করে আপনার আরও অনেক সুন্দর সুন্দর ফাইল নিয়ে 500-1000 পেন্ডিং সেকশনে সাবমিট করে রেখে দেন। সো তারা চাইলে এমনও আসতে পারে সময় একদিনে আপনার 500 ফাইল অ্যাপ্রুভ করে ফেলবে। বুঝতে পেরেছি? জি দাদা, এটা শুধুমাত্র এই মার্কেটের জন্য, এটা মাথায় রাখতে হবে সবাইকে। আর এই মার্কেটটা খুবই খারাপ,
ইনকাম হলে ইনকামের টাকা পয়সা কোথায় কুদিক দিয়ে যায় খুঁজে পায় না অনেকে। তো ওইটার সমাধান হচ্ছে যে আপনাকে যথাযথভাবে প্রোফাইলের ইনফরমেশনগুলো ফিল আপ করতে হবে, ট্যাক্স ডকুমেন্ট সাবমিট করতে হবে, এনআইডি কার্ড সাবমিট করতে হবে। যদি ট্যাক্স ডকুমেন্ট সাবমিট না করেন তাহলে আপনার আর্নিংটা তারা কোন খাতে হিসাব রাখবে, অর্থাৎ এটাকে তখন কি বলে, ওই যে কালো টাকা সাদা টাকা বলে তো শুনেন, তাই না? যে টাকার কোনো হিসাব নাই, টাকা আছে, টাকাগুলো মানে আসল টাকাই, কিন্তু যে টাকার খাত দেখানো সম্ভব হয় না সেটাকে কালো টাকা বলে, ব্যাপারটা এমন। তো যখন আপনি ট্যাক্স ডকুমেন্ট বা প্রপার ডকুমেন্টগুলো সাবমিট না করেন তখন তারা সেটা তাদের ওই লেজারে ওইভাবে লিপিবদ্ধ করতে পারে না, তা না হলে তারা জেলে যাবে এই ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য। আমেরিকা সরকার খুব সিরিয়াস, ঠিক আছে? এই কারণে তখন তারা ঘ্যাচাং কাটিং করে, ওখানে হয় অতিমাত্রায় ট্যাক্স কাটবে অথবা আপনার পেমেন্টটাই নাই হয়ে যাবে, কারণ আপনার ডকুমেন্টস নাই। ডকুমেন্টস না থাকলে টাকাটা কোথায় পাঠাবে, কোন সিস্টেমে তাদের ইনভয়েসে এন্ট্রি করবে, এই বিষয়টা। আচ্ছা, কে শেয়ার করলেন হুদাই একটা স্ক্রিন? এটা ফারাবি ফাহিম ভাই। হ্যাঁ, কী সমস্যা এখানে? ওই যে প্রসেসিং, বুঝতে পারছেন মেজবাউল ভাই? আশা করি মেজবাউল ভাইয়ের উত্তরটা সবাই শুনেছেন, সবাই মাথায় রাখতে হবে। সো ওখানকার ট্যাক্স ডকুমেন্ট এই এভরিথিং সবগুলো ঠিকঠাক মতো দিবেন, ঠিক আছে? আর একইভাবে অ্যাডোবি স্টক, অর্থাৎ প্রত্যেকটা সাইটে যেখানে যেখানে ট্যাক্স ডকুমেন্ট দেওয়ার জায়গা রয়েছে সেখানে দিবেন। আর বাংলাদেশিদের ট্যাক্স ডকুমেন্ট করার জন্য BD3 বা E3 নামে একটা ওয়েবসাইট রয়েছে, সরকারি ওয়েবসাইট, সেখানে গিয়ে রেজিস্ট্রেশন করবেন, আপনার এনআইডি কার্ড অনুযায়ী ইনফরমেশন দিবেন, সব কিছু পরিপূর্ণভাবে করে ফেললে তারা আপনাকে একটা সার্টিফিকেট প্রদান করবে। ওই সার্টিফিকেটটা দিয়েই আমাদের অনলাইনে কাজ করতে হবে। এটা আজ হোক কাল হোক করাই লাগবে, নো ওয়ে, ঠিক আছে? তাহলে কেন ইয়ারলি কি আমার দাদা ট্যাক্স দিতে হবে নাকি? ফ্রিল্যান্সারদের 2024 সাল পর্যন্ত ফ্রি আছে, ঠিক আছে? তারপরে আগামী কয়েক বছরে যে এটা ফ্রি করবে না এমনটা ভাবা যায় না, মানে করবে, কারণ ফ্রিল্যান্সার থেকে ট্যাক্স ইনফরমেশন সাবমিট করলে কি ওই যে 24% যেটা কাটে ওটা কাটবে না? কাটবে। তখন আমাদের সঙ্গে আমেরিকার বা এই ফ্রিপিক কোম্পানি বা অ্যাডোবি কোম্পানির কি সম্পর্ক, বিজনেস রিলেশন, সেই অনুযায়ী ট্যাক্সটা কাটবে। আমরা ট্যাক্স দিতেই চাই, কিন্তু ট্যাক্সটা যদি তারা হিসাবে কাটে তখন এটা বেশিও কাটতে পারে না, প্লাস তারা যে এটাকে ইনভয়েস করে রাখবে এটা তো তারা পারতেছে না, ব্ল্যাক মানি হিসেবে থাকবে। এই ব্যাপারটার কারণে অনেক সময় টাকা পয়সা হারায়া যায় বা অতিমাত্রায় কেটে নেয়। দাদা নমস্কার, আমার তো ইনকাম ট্যাক্সের সার্টিফিকেট আছে, আমি তো ইনকাম ট্যাক্স সাবমিট করি প্রতি বছর, তো ওইটা দিলে কি হবে? হ্যাঁ অবশ্যই, আপনি তো তাহলে শিল্পপতি দাদা। হ্যাঁ, আপনি নিয়মিত ট্যাক্স দেন মানে হচ্ছে আপনি শিল্পপতি লোক। আপনার অনেক ট্যাক্স কারা দেয়? যারা একটা ট্যাক্সের নির্দিষ্ট কোটা পার হয়ে যায় আর্নিং, তাই না? অবশ্যই হবে দাদা। বরং আপনি যদি আচ্ছা না বলি, এটা বলা ঠিক না, কারণ যেহেতু আপনি ট্যাক্স দেন, আপনি একটা দেশের গর্বিত নাগরিক, তাই না? সেখানে হ্যাঁ বলছি, ফিপিকে যদি $50 না হয় তারপরে তো ওই ট্যাক্স সার্টিফিকেট দেবো না, আপনি ট্যাক্স এনআইডি সব কিছু ডকুমেন্ট সাবমিট করে রাখবেন, তারা যখন খুশি ওটা পেন্ডিং রেখে দিবে, তাদের যখন প্রয়োজন হবে তারা এটা রিভিউ করবে। আর $50 বা 50 ইউরো হলে টাকাটা আপনার ব্যাংকে পাঠিয়ে দিবে যদি ইনফরমেশন সব সেট আপ করে রাখেন। আর যদি না হয় তখন কি হবে, ওইটা ইনভয়েস আকারে আনপেইড ব্যালেন্স আকারে তাদের স্টোরেই থেকে যাবে, মানে আপনার নামেই থেকে যাবে। যখনই সেটা 50-এর কোটাটা পার হবে তখন আপনাকে পাঠিয়ে দিবে। আর ফ্রিপিক কোন সময় থেকে কোন সময় টাকা পাঠায় জানেন? এটা হচ্ছে প্রতি মাসের 6 তারিখ থেকে 11 তারিখ, এই সময়টায় অটোমেটেড তাদের ক্যালকুলেশন হয়। ইন্ডিয়া থেকে ট্যাক্স ফর্ম কিভাবে পূরণ করা হয় জানেন? দাদা আমি এটার ব্যাপারে একদমই জানি না, তবে অবশ্যই আপনাদের অনলাইনে যেখানে ট্যাক্স ফর্ম দিতে হয় বা ট্যাক্স জমা দিতে হয় ওই ব্যাপারে আপনি একটু সার্চ করতে পারেন। দাদা আমার হচ্ছে 15টা ডাউনলোড হয়ে ফ্রিপিকে শুধু যে 28 সেন্ট দিছে ইউরোর, এরকমই না? 15টা ছেলে 28 সেন্ট।
জি তাহলে আপনারটা অনেক লো প্রাইজে সেল হয়েছে। ঠিক আছে, সবসময় মনে রাখেন ফ্রি পিক মানেই হচ্ছে এখানে দুনিয়ার ফ্রি কন্টেন্টে ভরপুর, তারপরেও যে এখানে আমাদের সেল হয় এটা তো আমাদের কপাল, মানে আমাদের রিসোর্সগুলো ফ্রিতে না গিয়ে ডিরেক্ট প্রিমিয়াম রিসোর্সে গিয়ে জমা হয়। ব্যাপারটা ভালো না? তো অনেক সময় একটা মার্কেটে এই ধরনের মাইক্রো স্টক সাইট বা স্টক সাইটে অনেক ধরনের ক্লায়েন্ট আসে, কেউ সাবস্ক্রিপশন নিয়ে কেনে, কেউ সিঙ্গেল একটা ফাইল কিনে, আবার কেউ অফারে আসে। এই ফ্রি পিক অ্যাডোবি স্টকের বিভিন্ন জায়গায় ক্যাম্পেইন করে যে আসেন 7 দিনের জন্য বা 1 মাসের জন্য আপনাকে আনলিমিটেড ডাউনলোড করার সুযোগ দিচ্ছি জাস্ট $3। তো ওই $3 সাবস্ক্রিপশনের যারা ক্লায়েন্ট তারা যদি আপনার ফাইলগুলো ডাউনলোড করে তখন তো স্বাভাবিকভাবে আপনি প্রফিট কম পাবেন। আচ্ছা, যে আপলোড করেছেন আমি বলেছি ফাইল প্রসেস করেন, আমাদেরকে একটা ফাইল প্রসেস করা দেখান A to Z। স্যার ভারতের ক্ষেত্রে ট্যাক্স ট্যাক্স ইনফরমেশন কি দাদা লাগে? আমার ফ্রি পিক দাঁড়ান সবাই আগে এখানে দেখেন তো, আমাদের ওই যে ফাহিম ভাইয়ের স্ক্রিন দেখেন সবাই, কীভাবে ফাইল বানায় আমরা একটু দেখি, এবং কোথায় কোথায় ভুল করে আপনারাও ধরার ট্রাই করবেন। হ্যাঁ, আমরা এখানে দেখব না, আপনি ডিরেক্ট যান আগে রিক্রাফট, ওখানে গিয়ে ফাইল তৈরি করেন, আমরা আগের কোনো ফাইল দেখব না, একদম সব কিছু নতুন নিয়ে আসবেন। হ্যাঁ বলতে থাকেন ছোটোখাটো প্রবলেমগুলো কথার মাধ্যমে যেগুলো সলভ হবার মতো। স্যার ভারতের ক্ষেত্রে ট্যাক্স ইনফরমেশন কি কি লাগবে? ভারতের ক্ষেত্রে ট্যাক্স ইনফরমেশন দাদা আমি এই ব্যাপারে একবারই জানি না, বললামই এটা যেহেতু আমি বাংলাদেশে থাকি। প্যান কার্ড, প্যান কার্ড বলে একটা কার্ড আছে স্যার। আচ্ছা, ট্যাক্স অথবা ভ্যাট এরকম কিছু আছে, আপনারা একটু গবেষণা করেন না আপনাদের যারা ট্যাক্স। প্যান কার্ড বলে আছে, প্যান কার্ড পার্মানেন্ট কি বলে ওইটাকে, যাই হোক। আচ্ছা, আপনারা ওই বিষয়ে একটু গবেষণা করেন যে ইন্ডিয়াতে কিভাবে ট্যাক্স সার্টিফিকেট পাওয়া যায়, ওইভাবে করতে হবে। দাদা আমার ফ্রি পিক অ্যাকাউন্টে একটু দেখাতে চাচ্ছি, আমার গত মাসে $15 ছিল, বাট এই মাসে একটা দেখাচ্ছে $7.5। আচ্ছা, ওইটা আমি দেখাবো এখন কোথায় ডলার গিয়ে জমা হয়ে থাকে। ট্যাক্স জমা দিচ্ছেন রিফাত ভাই? না দাদা, না জমা দেয়নি দাদা। জমা দিবেন, না হলে টাকা পয়সা হিসাব এখন পাবেন না। ওটা কিভাবে করবো এটা দাদা বুঝতেছি না, কি কোথায় কিভাবে জমা দিব এইটাই আর কি। টিন আইডি আছে? না দাদা টিন আইডি নেই। তাহলে বিডি টিন নামে সার্চ করেন এখনই গুগলে, ওই ওয়েবসাইটে গিয়ে আপনার রেজিস্ট্রেশন করে ফেলেন। মাসুম ভাই আছে টিন আইডি? হ্যাঁ দাদা আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি রাখো, একটু পরে তোমার অ্যাকাউন্টে স্ক্রিন শেয়ার করে দিবা, কেমনে সাবমিট করতে হয় এটা দেখবো। দাদা আমি কথা বলবো? হ্যাঁ বলেন। হ্যাঁ বলছি আমি যেহেতু আমরা সহপাঠী সবাই একটা অসুবিধার মধ্যে পড়েছিলাম দেখলাম, ওই বিষয়টা আমার একটু জানা আছে, যেমন অ্যাডোবি ইলাস্ট্রেটর ফিক্স কি করে করা যায়, যদি আমাকে 2 মিনিট টাইম দেওয়া যায় তাহলে আমি এক্ষুনি দেখিয়ে দিতে পারবো। একটু ওয়েট করেন দাদা, ওই ঝামেলাটা আমরা যাইতে চাচ্ছি না, কেন বলেন তো? আচ্ছা 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 ওকে। যেহেতু ওটার সলিউশন আছে, সলিউশনটা হচ্ছে আমি বলেছি যে 2023 ভার্সনটা সবাই ব্যবহার করেন, ওখানে এই ঝামেলাটা নাই। তাহলে তারপরও কেন ক্রিটিক্যালি আমরা যাব? 24 আর 23-এ খুব একটা ব্যবধান নাই। না ওটা সব বিষয়েই কিন্তু আপনার ফিক্স করা যায়, যে কোনো ভার্সনে ইউজ করতে পারে, অসুবিধা নেই। আচ্ছা, তারপরও বুঝছি ওটা হোস্ট সাইট বা কি যেন একটা করতে হয়, তাই না? ওটা আপনার অনলাইনটাকে ব্লক করতে হয়। আচ্ছা দাঁড়ান, আমরা দেখবো একটু পরে। আচ্ছা দাঁড়ান ইয়া ভাই, ফাহিম ভাই দাঁড়ান, হ্যাঁ দেন গ্রিড লাইন উঠায় দেন। একটা কন্টেন্টকে, প্রত্যেকটা কন্টেন্টকে একটু সিলেক্ট করেন তো, আমি দেখতে চাই কন্টেন্টগুলো। হ্যাঁ এটাকে সিলেক্ট করেন, এটাকে ধরে একটু আর্টবোর্ডের নিচে নিয়ে আসেন। হ্যাঁ আনগ্রুপ করেন তো দেখি, ব্যাকগ্রাউন্ডটা ফেলে দেন দেখি।
আপনার কন্টেন্টগুলো এখানে প্রবলেম হচ্ছে কেমন একটা যেন। গ্রুপ করতে বলিনি, আপনি প্রত্যেকটা লেয়ার পার্ট পার্ট করেন যে ভেক্টরাইজ অবস্থায় আছে কিনা। আপনার যে ইয়েগুলো, আপনার এখানে তো ইলাস্ট্রেটর কোনো একটা গন্ডগোল আছে, আর যদি বাউন্ডিং বক্সটা অল টাইম স্কোয়ার শেপে আসতেছে, তাই না? আচ্ছা, আপনি ডিরেক্ট সিলেকশন দিয়ে সিলেক্ট করেন তো ভাই। হ্যাঁ, ডিরেক্ট সিলেকশনটা দিয়ে ডান দিকের যে সিলেকশন বক্সটা, হ্যাঁ এডিটর টুলস দিয়ে একটা একটা করে সিলেক্ট করেন। আচ্ছা ঠিক আছে, আনডু করে করে আগের গ্রুপে চলে আসেন, কন্ট্রোল জেড দেন। আসেন কন্ট্রোল জেড, আরও কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড, গুড। এখন সেভ করেন। ডেস্কটপে সেভ করেন। সেভ করেন। দেন, সেভ দেন। ওই যে নিচে একটা প্রোফাইল আপনার টিক মার্ক দেওয়া ছিল কেন? আবার এক্সপোর্ট করেন তো। এক্সপোর্ট করেন, ইয়েস দেন। ওই নিচের প্রোফাইলটা টিক মার্ক দেওয়া আছে, ইমবেড আইসিসি প্রোফাইলটাকে টিক মার্ক উঠান। হ্যাঁ, ওকে দেন দেখি। আচ্ছা, এবার যাই দেখি, চলেন তো ফ্রি পিকে। রিলোড দেন। সব ডিলিট করে দেন, আছে ডিলিট অপশন। দেন আপলোড করে, দুইটা একসঙ্গে। নেট স্লো নাকি? আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, ওনার কম্পিউটার দেখা যাচ্ছে কি ওনার নেট নেই? হ্যাঁ, আপলোড করেন। ফাইল দিলেন কোনটা, আসলো কোনটা? রিলোড দেন দেখি আবার। আমি বুঝতেছি না। দাদা ওইটা ফ্রি পিকের আপনার প্রবলেম, আমার ওইরকম হয়েছিল, একদিন পরে ঠিক হয়েছে। এটা সার্ভারের প্রবলেম থাকে, অনেক সময় নেটেরও সমস্যা থাকে, আবার ফাইলেরও সমস্যা হতে পারে। তা আমি দেখতে যাচ্ছিলাম যে ফাইলের কোনো প্রবলেম আছে কি না। এক কাজ করেন ভাই, ফাহিম ভাই শুনছেন আমাকে? যদি শুনেন দাঁড়ান, কাটার দরকার নাই। আপনি ব্রাউজারের কুকিজটা ক্লিন করেন, ওই যে অ্যাড্রেস বারের ওখানে সেটিংসটায় ক্লিক দেন। অ্যাড্রেস বারে বাম দিকে, বাম দিকে, বাম দিকে লাট বল্টুটা আছে না, রিলোডের বাটনটার আইকনের ওখানে। অ্যাড্রেস বার কোথায়? হ্যাঁ, ওখানে ক্লিক দেন, দিয়ে ক্লিয়ার কুকিজ সাইট ডাটা। উপরে
cookies and site data. This settings এখানে দেখেন তো কোথায় ক্লিন আছে, ব্লক করা আছে আবার কেন, অ্যালাউ থার্ড পার্টি কুকিজ থাকবে তো। আচ্ছা ব্যাগে আসেন, আবার রিলোড না, ওই যে সাইটে আসেন, ওয়েবসাইটে আসেন, ওই জায়গাটাতে আবার ক্লিক দেন দেখি। হ্যাঁ মানে এখানে যে ম্যানেজ অন ডিভাইস না কি, এটা কুকিজ ক্লিনের অপশন নাই কেন? আচ্ছা এবার আপনি কোথায় ক্লিক দিবেন জানেন? ওই যে ইয়াতে ক্লিক দেন, কুকিজে দেন ক্লিক, দেন কুকিজ অ্যাড সাইড ডেটা দেন ক্লিক, দেওয়ার পরে যে ম্যানেজে আসেন, ম্যানেজে ক্লিক দেন, দেন দিয়ে এবার একটা একটা করে ডিলিট করেন। ওই নিচে দেখেন ডিলিট আইকনগুলো, হ্যাঁ ডিলিট ডান, রিলোড দেন। এখন লগ ইন করেন, আবার স্টার্ট বোর্ডিংয়ে যান, হ্যাঁ আপলোড করেন দেখি। কি বলছে? কম্পেয়ার ফাইল ইনফো, দেয়ার আর অলরেডি 2 ফাইল উইথ দ্য সেম নেম, অলরেডি আছে, রিপ্লেস অলে ক্লিক দেন। আপনি এত বেশি ট্রাই করেছেন যে আপনার ওই যে সার্ভারে আগে যে ফাইল রাখছেন সেগুলোর হিস্টোরি সে ক্লিন করতে পারেনি, এই ফাইলটা বারবার আসতেছে। এই কারণে আপনি এক কাজ করেন, আপনি তো ইলাস্ট্রেটরও ক্লোজ করে রাখছেন, আপনার এই যে 2-3 দিন অপেক্ষা করতে হবে। এর ব্রেনের ভিতরে মানে আপনার অ্যাকাউন্টের থ্রুতে এর ব্রেনের ভিতরে কিছু ডেটা আছে, এই ডেটাগুলো সে ভুলতে পারতেছে না। সো আপনি এই নামে যখনই ফাইল দিচ্ছেন সো এই গন্ডগোল পাকাচ্ছে, ঠিক আছে? আপনার যেটা করতে হবে, হয় ফাইল নেমগুলো টোটালি ডিফারেন্ট করতে হবে, আদারওয়াইজ আপনাকে কয়েকদিন ওয়েট করতে হবে কুকিজগুলো ক্লিন হওয়ার 72 ঘন্টা পর্যন্ত। আচ্ছা আপনি ওয়েট করতে থাকেন, কাজ হলে হবে, না হলে বুঝবেন যে নেট স্লো আছে বা ফ্রি পিকেরে সার্ভার ডাউন আছে আপাতত, প্রসেসিং সার্ভার। ওকে আচ্ছা নেক্সট কোশ্চেন দেন ভাই, স্ক্রিনশটটা অফ দেন আপনি। দাদা ফ্রি পিক অ্যাকাউন্টটা দেখাবো আমি? হ্যাঁ দেখান। ডলার হারাইছে তাই তো? জি দাদা। আচ্ছা দেখেন তাড়াতাড়ি। ফ্রি পিকটা এরকমই আধ্যাত্মিক সাইট, এই প্রশ্নটা পাইনি এমন কোনো গ্রুপ থেকে, এটা না, প্রত্যেক গ্রুপ থেকে একটাই কথা, দাদা ডলার কোথায় যায়? দাদা দেখা যাচ্ছে স্ক্রিন? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে, ড্যাশবোর্ডে যান। এই যে দাদা, আচ্ছা এখানে অল ডাটায় ক্লিক দেন। আচ্ছা ঠিক আছে, গেছিলেন তো জায়গা মতোই। হ্যাঁ হ্যাঁ দাদা, এই যে এইখানে ইয়ার টু ডেটে আমার এখানে মানে $15 ছিল আর কি। 50 না 15? 15 দাদা। আচ্ছা এবার আপনি এই যে প্রোফাইলে নিচে বাম দিকে আসেন, এক্সপ্যান্ড করে নেন মেনুগুলো। এটা উপরের আইকনটা, উপরে আরো উপরে আরো উপরে আরো উপরে আরো উপরে, হ্যাঁ দেন ক্লিক দেন। হ্যাঁ নিচে আসেন এখন একদম ইনভয়েস এন্ড বিলিং, বাম দিকের মেনুতে ভাই, মেনু। আচ্ছা আচ্ছা স্ক্রল করেন নিচে আসেন, বিলিং এন্ড ইনভয়েসে ক্লিক দেন। আপনি দেখেন ট্যাক্স জমা দেন নাই, আইডি সাবমিট কিছুই দেন নাই, ঠিক আছে? এই কারণে আপনার এখানে বিলটা তারা 24% কাটবে, যে কাটারও তারা স্কোপ পায় না, ওটা আনপেইড বা একটা কি বলা হবে, বেহিসেবি অবস্থা। এই টাকাটা কোথায় আছে গিয়ে জানি না, আপনার কাজ হবে যে আইডি ডকুমেন্টগুলো জমা দেয়া, ঠিক আছে? তো ডকুমেন্ট কোথায় জমা দিতে হয় আমরা একটু ভাইয়ের কাছে যাব, মাহবুব ভাই বা মাসুম ভাইয়ের কাছে, ওর যেহেতু 18 আইডি অলরেডি রেডি আছে,
ওইটা দেখেন, ওইভাবে আপনি আইডি ডকুমেন্টগুলি দিবেন, দেওয়ার পর কিছুদিন অপেক্ষা করবেন যে ফান্ডটা এখানেই পাবেন, ইনভয়েসেসের মধ্যে এসে জমা থাকবে। যদি তারপর না থাকে তো বুঝে নিলেন যে মানে কি মানে ইনফরমেশন না থাকার দরুন তারা টাকাটা কেটে ফেলছে, ঠিক আছে। তারপরে যদি আপনি দাবি করতে চান সাপোর্টে বলবেন যে ভাই আমার টাকাটা তো এইভাবে কাটিয়ে ফেলছেন, একটু দেওয়া যায় কি, এই আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি দাদা, যেহেতু তারা টাকাটা পাঠাবে, সহজ হিসাব বলি ভাই, ব্যাংকে একটা বিদেশ থেকে একটা আমেরিকা থেকে একটা ফান্ড আসছে, ফান্ড না মনে করেন যে একটা রেমিটেন্স আসছে, কিন্তু রেমিটেন্সটা আসে ব্যাংকে ঘোরাঘুরি করতেছে, কিন্তু ব্যাংকের কর্মকর্তারা জানতে পারতেছে না নাম কার, কাকে টাকাটা পাঠাবো, ঠিক আছে। এইটা ইনফরমেশন না পাবার দরুন সেটা একটা ওই রকম বেহিসেবি ব্যালেন্স হিসেবে তাদের ব্যাংকে আছে, এমনটা থাকে। তারপরে যদি খোঁজ খবর কেউ না করে ওটা তারা খেয়ে ফেললো, রাইট। এটা তো দাদা খুবই কষ্টের ব্যাপার, $15 খুব কষ্ট হয়েছে, এখন দেখা যাচ্ছে যে কেটে নিচ্ছে। এখন তো শিখলেন যে কি করিলে কি হয়, তাই জি না? দাদা। তো এতদিন তো আমার গাইডলাইনে ছিলেন না, এখন অনেকেই আমার গাইডলাইনে আছেন, সো এটাকে অ্যাপ্লাই করবেন। দাদা এখন এই ডকুমেন্টগুলো মানে কিভাবে অ্যাপ্লাই করব? মাসুম ভাইয়ের স্ক্রিনে যাই, ওটা দেখেন। মাসুম ভাই স্ক্রিন শেয়ার দাও। জি দাদা। ক্লোজ করে দেন। কারণ ফ্রিপিকের যে ড্যাশবোর্ডটা আলাদা, আবার যে বিলিং সেকশনটা কিন্তু আলাদা, সো দুইটা আলাদা আলাদা ডিপার্টমেন্ট, সো এই কারণে এই জটিলতাটা। অন্যান্য ওয়েবসাইটে এই ধরনের হয় না, তারা এই যে সার্ভার বা ডিপার্টমেন্ট আলাদা করাতে এক ডিপার্টমেন্ট আর এক ডিপার্টমেন্টের হিসাবটা ঠিকঠাক মতো রাখতে পারে না ওইভাবে। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে। কি মাসুম, তোমার ট্যাক্স ডকুমেন্ট সাবমিট করতে হবে, তাই তো? তাহলে তুমি চলে যাও ওইদিকে, বিলিং অ্যান্ড ট্যাক্স ইনফরমেশন নিচে আসো, যাও ক্লিক। এখানে সবাই আসবেন, দেখেন কিভাবে। এখানে আসার পর এখানে দেখো তোমার 1.95 ইউরো এখানে অলরেডি মানে থ্রেশার হোল্ড বা যেটা হোক এখানে এসে জমা হয়ে আছে। ওকে, তো তোমার ট্যাক্স ডকুমেন্টটা এখনও দেও নাই তুমি, তাহলে তোমার বিলিং ইনফরমেশনে ক্লিক দাও, এটি বা মাই ডকুমেন্ট, উপরে মাই ডকুমেন্ট। প্রথমত হচ্ছে এই যে মাই ডকুমেন্টে এখানে দুইটা জিনিস দেখাচ্ছে, সবাই দেখেন লক্ষ্য করে একটু, কি কি আছে বলেন তো। একটা হচ্ছে আইডি সাবমিশন বা আইডি ডকুমেন্ট, আর একটা হচ্ছে রেসিডেন্স সার্টিফিকেট, ট্যাক্স মানে টিন আইডিটা। তো এটা দেবার আগে আমাদেরকে যে কাজটি করতে হবে, এখানে দিলে তারা ভেরিফাইটা করবে কিসের থ্রুতে, ভেরিফিকেশন করার জন্য অনেক কয়েকটা তাদের দরকার আছে বিষয়। কি বিষয় মানে তাদের আগাম অগ্রিম ইনফরমেশন দরকার, সেইটার জন্য আগে আমাদের প্রোফাইল ইনফরমেশনের নাম ঠিকানা এবং বিলিং ইনফরমেশনের নাম ঠিকানাগুলো আমাদের এনআইডি কার্ড অনুযায়ী রাখতে হবে। তখন আমরা যখন ডকুমেন্টগুলো দিব জমা, তখন ওইটার সঙ্গে আমাদের যে প্রোফাইল ইনফরমেশন দুটার ম্যাচ করানোর ট্রাই করবে। ম্যাচ হয়ে গেলো দেন হয়তো বা তারা আমাদের যে সঠিক অথরিটি রয়েছে, যেমন ট্যাক্সের একটা স্ক্যান কিউআর কোড আছে, ওইটা কি স্ক্যান করলেই দেখতে পায়, অথবা এনআইডি কার্ডের আইডি দিয়ে স্ক্যান করলে বা সার্চ করলে আমাদের ইনফরমেশনগুলো সার্ভারে পায়, বাংলাদেশের গভর্নমেন্ট সার্ভারে। অথবা যারা এই ধরনের অফিসে এই ধরনের ডকুমেন্ট ভেরিফাই করে, তাদের ওই ধরনের এক্সেসে আছে বিভিন্ন কান্ট্রির, বুঝতে পারছেন? তারা যেভাবে করার কথা করবে, কিন্তু আমাদের প্রথমে আমাদের প্রোফাইল ইনফরমেশন, নাম ঠিকানা পরিচয়গুলো এনআইডি কার্ড অনুযায়ী দিতে হবে। তা মাসুম আগে ওইটা করিয়ে আসো, বিলিং ইনফরমেশনে যাও। দাদা ওইটা তো ওই যে আমি আমার প্রোফাইল নামটা আলাদা আর এখানকার নাম আলাদা। প্রোফাইল নামের আলাদা বাদ দাও, প্রোফাইল নাম তো হচ্ছে তোমার যদি লেখা আছে ইউজার 834, এটা হচ্ছে ইউজার আইডি, কিন্তু কোন প্রোফাইল নেমের কথা বলতেছো? যখন খুলছিলাম দাদা প্রথমে যখন, তাহলে তুমি ওইটা ভুল করবা কেন? ওটা ভুল করা যাবে না, আপাতত এখানে দাও, যা যা আছে এখানে দিয়ে দাও। আমরা কিন্তু কোম্পানি না, আমরা হচ্ছে কি ইন্ডিভিজুয়াল, তাই আমরা উপরে একটা টিক মার্ক দিব না। লেখো, ফটাফট লেখো এনআইডি কার্ড অনুযায়ী, অথবা ট্যাক্স ডকুমেন্ট যেগুলো দিব সেটা তো যেন এই ইনফরমেশনগুলোই থাকে। এনআইডি নাম্বার, ন্যাশনাল আইডি কার্ড।
আচ্ছা, হাবিবুর ভাই বলছে $24 ইনকাম হয়েছে, $60 আসছে অ্যাকাউন্টে ইনভয়েসে। তার মানে আপনার বাকিটা তারা ট্যাক্স কেটে নিচ্ছে। অথবা অনেক সময় অ্যাডজাস্ট হতে মানে হিসাবটা ওখানকার ড্যাশবোর্ডের ইনকামটা এই জায়গায় এসে আপডেট হইতে সময় নেয়। এই সময়টুকু অনেক সময় অপেক্ষা করতে হয়। দাদা অপেক্ষা করলাম, কিন্তু যদি একটা কেটে নিয়ে যায় এটা একটু কষ্টের ব্যাপার দাদা। অবশ্যই কষ্টের ব্যাপার। এই জন্য আগে ভাগে এখন প্রোফাইল ঠিক করে রাখবেন, পরে কাটলে তখন আপনি সাপোর্টে কথা বলতে পারবেন যে কি ব্যাপার, ঘটনা কি, টাকা দাদা এখানে দেখেন এই যে দাদা পেমেন্ট মেথড, হ্যাঁ দিয়ে দাও। পেমেন্ট মেথড আমার তো পেওনিয়ার খোলা নাই দাদা। তাইলে কি হবে, দাও সিলেক্ট করো দেখি, পেওনার দাও দেখি, পেওনার ইমেল ওখানে দাও। খোলাই নেই পেওনার না? না দাদা। তো পেওনারের মেল এখানে দিতে হবে। তো ফুলফিল না করলে তারা টাকাটা পাঠাবে কোথায়, কোন থ্রুতে, কি করবে? কারেন্সি সিলেক্ট করে এখানে ইউএসডি। আই আন্ডারস্ট্যান্ড। এখন কি করা যায় কও? তাহলে পেওনার অ্যাকাউন্ট খোলা উচিত না? জি দাদা, এটা তো আপনাকে বলছিলাম যে পেওনিয়ার খোলা লাগবে। তো পেওনার খোলার জ্বালাও আছে। দেখো যদি মনে করো খুলি রাখলা, আবার যদি ইনকাম না হয়, ফাও ফাও পেওনার অ্যাকাউন্টে বসে থাকলে বাৎসরিক তাদের চার্জ কিন্তু কাটবেই $29। আর এর পরে দিলে হবে না? পরে দিলেও তো হবে, কিন্তু এখানে যে অ্যাকাউন্টটা মানে ইনকমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা দাও দেখি, সেভ করো, কিন্তু ওটা দিতে হবে, নাহলে তো যে টাকা হারায় যাবে, খুঁজি পাবা না। দাদা এটা চাই দিয়েছি, এটা ওটা ছাড়া তো হবে? স্টার মার্ক করাই আছে। তা তুমি একটা মেইল দাও যেটা দিয়ে ভবিষ্যতে তুমি পেওনার খুলবা। মনে থাকবে তো এই মেইলটা? ঠিক আছে। সেভ চেঞ্জে ক্লিক দাও। ক্যান নট এমটি কি বলছে, দাঁড়াও নিচে একটু দেখি, লেখাটা দেখো। বলছে প্লিজ নোট ইফ ইউ আর নট পেওনার মেম্বার রিসিভিং দ্য ফার্স্ট টাইম। এটা সাপোর্টে কথা বলতে হবে। ভাইয়া আমি এখানে শুধু আমার নামটা ব্যবহার করছিলাম, আমারটা নিয়ে নিয়েছে। নামটা ব্যবহার করবেন কেন? মানে পেওনের অ্যাকাউন্ট আমি ওই নামে খুলবো, এজন্য এখানে নামটা শো করছি, পরে নিয়ে নিছে। ইমেল চাইছে, নাম দিয়ে তো না, এখানে আমি বলি নিয়মটা বলি। নিয়মটা হচ্ছে প্রথমবার উইথড্র করতে গেলে আপনার সাপোর্টে কথা বলতে হবে ফ্রি পিকের কথা বলে আপনার পেওনার অ্যাকাউন্টটাকে এখানে তাদের সার্ভারের সঙ্গে অ্যাটাচ করে নিতে হবে। একটা প্রসেস আছে এখানে সার্ভার জনিত, শুধু অ্যাকাউন্ট থাকলেও হবে না, বুঝতে পারছেন? তা এইটা তো আবার অ্যাকাউন্টে যদি নেই তাহলে সাপোর্টে কথা বলতে গেলে আহাম্মক হবো না? তখন বলবে যে আপনার তাহলে অ্যাকাউন্ট দেন, মেল। তখন ওই মেল বা ওই পেওনার অ্যাকাউন্টের যে সার্ভার থাকে, ওয়ার্কিং উইথ কোম্পানি এরকম একটা অপশন, সেখানে লিস্টেড করাবে ফ্রি পিক। এটা যদি লিস্টেড না হতে পারে তাহলে তো ফির সাপোর্টে কথা বলে লাভ হবে না, বরং উল্টা কেস হবে। এই জন্য আমি আশা করবো যে দ্রুত তুমি আগে পেওনার অ্যাকাউন্টটা খুলে ফেলো মাসুম, ঠিক আছে? তাহলে পেওনার অ্যাকাউন্টটা খোলো আর টিন আইডি খোলো। খুলে আচ্ছা, তাইলে এখন আমরা যদি টিন আইডিটা জমা দিই, আজকে জমা দিব না বাট দেখাচ্ছি প্রসেসটা। তুমি ড্যাশবোর্ডেই যাও আবার ওখানে, হ্যাঁ মাই ডকুমেন্টে আসবো, যাও ক্লিক, হ্যাঁ এই জায়গায়। আচ্ছা এটা আগে দেখেন, এটা সিরিয়াস ইস্যু। এখানে ডেটের ব্যাপার আছে, তা আমার সার্টিফিকেটের কোনো কর্নারে একটা ডেট আছে মনে হয়, দেখো তো নিচে দেখো, একদম ডেট আছে। কোথায় দাদা? ডেট নেই, এনআইডি কার্ডের ডেট থাকে মানে, এনআইডি কার্ড আছে, এই যে আছে ডেট আছে ভাই, এখানেও আছে যে জানুয়ারি 31, 2023, এই ডেটটা ওখানে হবে, ঠিক আছে? এই ডকুমেন্টটা আমরা কোথায় পাবো দাদা, এই যে যেটা এখন আপলোড হচ্ছে? ওখানে কোথায় দিবেন? ওখানেই তো দিব। না না, মানে কোথায় পাবো এই ডকুমেন্ট, এটা বলতেছি। বিডি টিন আইডি নামে সার্চ করেন গুগলে, প্রথমেই তখনই বললাম টিন সার্টিফিকেট লিখে সার্চ করবেন বিডি টিন, এই যেখানে এই ওয়েবসাইটে পাবেন, এখানে রেজিস্ট্রেশন করবেন, তাই হবে, ঠিক আছে?
রেজিস্ট্রেশন করার পর কি দাদা আবার আমাদেরকে আবার দিতে হবে, ট্যাক্স দিতে হবে ইয়ারলি বা কোথায়? আপনি এটা কথাই করা শোনেন নেই ক্লাসের। আচ্ছা মাসুম, ট্যাক্সের ওখানে যাও দেখি আবার, সাবমিট করো অপশনে, ফ্রি পিকে যেতে বলছি। তো এখানে আসার পর ওই ডেটটা দিতে হবে, ইস্যু ডেট, যে কত তারিখে ইস্যু করা হয়েছিল সার্টিফিকেটটা। আচ্ছা আজকে তো জমা দিব না তাই না, এমনি ফাঁকা জায়গায় ক্লিক দাও, তারপরে এখানে আছে এক্সপায়ার ডেটটা দেওয়ার দরকার নেই, উঠায় দিলেও হবে, অথবা দিতে চাইলে 4-5 বছরের একটা ডেট বসায় দিবেন। ভ্যালিড ফ্রম ডেট এখানে দেওয়ার দরকার নেই, আর এমটি দিলেই হবে। এখানে ব্রাউজে গিয়ে ওই পিডিএফ ফাইলটা এখানে আপলোড করে দিলেই হবে। এই হচ্ছে কাজ। এখানে পিডিএফ ফরম্যাট পাবেন ওই ওয়েবসাইট থেকে, বাংলাদেশের গভর্নমেন্ট সাইটটা থেকে ওই পিডিএফ ডকুমেন্ট এখানে আপলোড করে দিলেই কাজ শেষ, ঠিক আছে? আচ্ছা ফ্রিল্যান্সারের জন্য ট্যাক্স লাগে না রিফাত ভাই, ফ্রিল্যান্সারদের ট্যাক্স মওকুফ। আর ট্যাক্স আইডি খুললেই যে ট্যাক্স দিতে হয় এমনটা না, আপনার একটা নির্দিষ্ট আর্নিং থাকতে হবে, সম্ভবত 3 লক্ষ টাকা বাৎসরিক আয়। যদি না থাকে আপনার কাছে ট্যাক্স নেবে না। আর কথা হচ্ছে যে ট্যাক্স থাকলে ট্যাক্স ফাইল জমা দিতে হয় প্রতি বছর, ট্যাক্স থাকুক আর না থাকুক এটা করতে হয়। তো এইটার জন্য অনলাইনে অনেক সিস্টেম আছে, অথবা ট্যাক্স ওই যে এক্সপায়ারেশন ডেটটা কত হবে দাদা? এক্সপায়ারেশন ডেটটা আর সার্টিফিকেটে খুঁজবেন, যদি পান দিবেন, না পাইলে এমটি রাখবেন, ঠিক আছে? আর যদি এমটি ছাড়া যদি না নেয় তাহলে 3-4 বছরে বাড়ায় দিবেন, তাইলেই হলো। আচ্ছা এটি তো ঠিক আছে মাসুম। আর এনআইডি কার্ডটা ওইভাবে দিয়ে রাখছো এটা না? হ্যাঁ দাদা দিয়ে রাখছি, কিন্তু আচ্ছা এটা পেন্ডিং এ আছে, কারণ হচ্ছে যে তোমার তো পর্যাপ্ত ইনফরমেশনই নেই, কারণ ওই ইনফরমেশনগুলোর সঙ্গে তো মেলাবে তারা, তাই না? আর যদি নাও অ্যাপ্রুভ করে সমস্যা নেই, তাদের যখন দরকার হবে তারা এখন করবে, ওকে? আর তাহলে প্রথম কাজ হবে পেওনার অ্যাকাউন্ট খুলে এদের সাপোর্টে গিয়ে কথা বলা, লিঙ্ক ইনফরমেশনে গেলেই ওখানে সাপোর্টের লিঙ্কটা আছে, গিয়ে বলতে হবে আমি ফ্রিপিক থেকে অ্যাকাউন্ট থেকে টাকা উইথড্র দিতে চাই, আমার এই পেওনারটা অনুগ্রহ করে যুক্ত করে দিন। এর রেসপন্সে তারা কি বলে ওই অনুযায়ী স্টেপ ফলো করতে হবে, করলেই হয়ে যাবে, ওকে? তারপরে এসে অ্যানাদার ইনফরমেশনগুলো পূরণ করে দেন ট্যাক্স আইডিতে জমা দিতে হবে। এবং যদি সম্ভব হয় সাপোর্টে কথা বলে লাইভ চ্যাট যদি পাওয়া যায়, তো ওখানেই যদি লাইভ চ্যাট অথবা মেইলেই যদি বলে যে তোমার তো ট্যাক্স জমা দেওয়া নেই, দেওয়া নেই, তখন তুমি ওই কনভারসেশনেই দিয়ে দিতে পারো যে এটা আমার এনআইডি কার্ড নাও, এটা আমার ট্যাক্স ডকুমেন্ট নাও, এটা আমার এটা নাও, এখন ভাই প্লিজ তুমি নিজেই এগুলো একটু সেট আপ করে দাও অ্যাকাউন্টে, তাহলে তারাও এটা করে দেয়, ঠিক আছে? হ্যাঁ পেপালও দেওয়া যায়, ঠিক আছে মাসুম স্টপ করে দাও। আর কি কি সমস্যা বলেন দাদা? শোনা যায় না, জোরে বলতে হবে ভাই, খুবই লো, বোঝা যায় না। ভাই শুনতেছি না, শোনা আসলে কিভাবে উত্তর দেব, খুবই কম শোনা যায়, কিছু বোঝা যাচ্ছে না আর কি। দাদা হ্যাঁ বলেন দাদা শান্তি, আমি ফাহিম, বুঝছেন? এই যে একটু আগে যে আপনার ফ্রি পিকের যে একটা প্রসেস দেখাইলাম না, আসলে কি আমার কি ওই অ্যাডোবি ইলাস্ট্রেটরে এই সমস্যা আছে কোনো? না মনে হয় ওই যে আপনি যে ওই লাস্টে যে আমি এক্সপোর্ট করলাম জেপিজিতে, তখন ওই যে নিচে একটা টিক মার্ক দেওয়া ছিল, আপনি যে পরে বললেন যে ওই টিক মার্কটা উঠাই দিতে, তাহলে কি এখন থেকে ওই তো দেখলাম না? এবার হইছে কি সাপোর্ট একটু আগে যেটা দিলেন? না না ওইটা হয় নাই, লাস্টে যেটা করলেন সেটাও হয় নাই? না হয় নাই। তাহলে ইলাস্ট্রেটরের প্রবলেম কেমনে বলেন? না আমি আর কি তাই বললাম, আপনি ওইটা উঠাই দিতে বলছেন তো এর জন্য উঠাই দিলাম। আমি দেখতে চাইলাম যে ওটা উঠাই দিলে হয় কিনা। আচ্ছা আর কোনো প্রশ্ন? দাদা হ্যাঁ আপু। দাদা আমার হচ্ছে ব্যাটারি স্ট্রোকে আমি টোটাল 148টা ফাইল দিচ্ছি, কিন্তু ভিউ করতেছে 90টা, কিন্তু এখানে রিজেক্ট যে হচ্ছে বা ওরকম ধরনের কোনো কিছু তো নাই। ওইটা তো রিজেকশনের হিস্টোরি যদি না থাকে, ধরেন রিজেক্ট করে দিয়েছে কিন্তু হিস্টোরিতে নাই, এই আর কি। আর অনেক সময় ফাইল অ্যাপ্রুভ করার পরও মেইন ড্যাশবোর্ডে বা প্রোফাইলে শো হইতে কয়েকটা দিন সময় নেয়, এমনটাও ঘটে। আচ্ছা দাদা আরেকটা পরামর্শ একটু নিতে চাচ্ছি। আমি তো অ্যাকাউন্ট খুলছি, কয়েকটাই খুলছি,
কারণ এখানে তো ইমপ্রুভ হচ্ছে, অনেকটাই হয়েছে। তো এই ইমপ্রুভটাকে কাজে লাগে আমি আমার একটা অ্যাকাউন্টগুলো তো আমার আগে খোলা, হ্যাঁ আমি শাটার স্টকে কি করলাম, আপনার এই ক্লাসটা দেখে আমি নতুন করে 15টা ছবি রিকাস্ট করছি। হুম হুম আমার কিন্তু কোনো পেড ভার্সন নাই, হুম ফ্রিতে ফ্রিতে করে আমি দেখি সাথে সাথে আমার 15টাই অ্যাপ্রুভ হয়ে গেছে। কিন্তু এখন এটা তো মনে করেন আমি এই মুহূর্তে নিতে চাচ্ছি না এই কাজটা, এখন এই রিস্কটাকে নেওয়া কি বলেন? আপনি তো ভুল করছেন অনেক আগেকাল থেকে, আপনি জি কেয়ারফুল দাদা। থেকে এই কাজটা করলেন না। না দাদা, তখন অনেক সময় যে ফাইলটা বুঝতে পারি নাই, তারপর ইলাস্ট্রেটরের কাজটা ওইভাবে আয়ত্ত ছিল না, এখন ডে বাই ডে তো এতদিনে আপনি 2-3 বার উইথড্র দিতেও পারতেন, বুঝছেন? হ্যাঁ দাদা, এটা আমি স্বীকার করি, এটা আমার একটু ফল্ট দেখো, ছিল। কথা হচ্ছে যে দেখেন, টাকা দিয়ে যদি রিক্রাফট কিনেও নেই আমরা, এটা তো এআই এর ফাইল, তাই না? কিন্তু শাটার স্টক তো বলেই দিচ্ছে যে আমরা কোনো এআই এর ফাইল নেই না, বুঝেন তাহলে ব্যাপারটা? শাটার স্টক বলতেছে আমরা এআই এর ফাইল নেই না, তারা ওখানে নট অ্যালাউ। তারপরে যে আমাদের ফাইলগুলো অ্যাপ্রুভ করতেছে কেন? কারণ তারা ধরতে পারতেছে না এটা এআই এর না ইলাস্ট্রেটরের। তা আমার কথাটা দিন শেষে এটাই বারবার আপনাদেরকে বোঝাচ্ছি, আমরা রিক্রাফট দিয়ে বানাই না লিওনার্দো দিয়ে বানাই না কোনটা দিয়ে বানাই বা ইলাস্ট্রেটর দিয়ে বানাচ্ছি, এইটা ডাজেন্ট ম্যাটার। আমাদের ফাইল কোয়ালিটি এত ভালো করতে হবে যাতে কি দিয়ে বানাইছি এটা ধরতে না পারে। আমি একটা টি শার্ট ডিজাইন করলাম ম্যানুয়ালি, কিন্তু সেটা এত খারাপ হইলো, সেটা রিজেক্ট করলো, তাইলে তো কোনো লাভ হইলো না, তাই না? বাট আমরা ওই কথা হচ্ছে একটাই, যে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন বা মার্কেট প্লেস স্যাটিসফ্যাকশন। আমি এটা ফটোশপ দিয়ে ডিজাইন করেছি নাকি ইলাস্ট্রেটর দিয়ে করেছি নাকি অন্য কোনো সফটওয়্যার দিয়ে করেছি, এইটা দেখবে না, তারা দেখবে ফাইলের কোয়ালিটিটা। আপনার ফাইলের কোয়ালিটিটা ভালো হচ্ছে বিদেই অ্যাপ্রুভ করতেছে শাটার স্টক। যদি ভালো না হইতো তাহলে কিন্তু অ্যাপ্রুভ করতো না, কারণ ওখানে তো লেখাই আছে এআই নট অ্যালাউ শাটার স্টকে, অন্তত ব্যাপারটা এই। সুতরাং ভয় পাবার কিছু নাই, তবে পেইড ভার্সনে কাজ করাটা অনেক নিরাপদ, এটা স্বাভাবিক। আর এইটুকু রিস্ক নিতে যদি না চান তাহলে পেইড নিয়ে করেন, নো প্রবলেম। আর যদি রিস্ক নিতে চান করেন, একটুকু সামান্য সমস্যা থাকবেই। এটা আমি বলবো না যে এটা জোর করব না যে করেন, পরে অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেলে আমাকে দোষারোপ করবেন বা মনে মনে কষ্ট পাবেন যে দাদা যদি এটা না করতে বলতো। তাহলে আমার কথা অনেক সময় থাকে কি, যেহেতু আমার কাছে টাকাই নেই ভাই অ্যাকাউন্ট কেনার মতো। আচ্ছা, টাকা থাকলেও তো লাভ নাই, আপনার মাস্টার কার্ড দরকার, ভিসা কার্ড দরকার, এই কার্ডটা তো সবার কাছে অ্যাভেলেবল না। তো তাহলে কি আমি ওইটার অপেক্ষায় আমি বসে থাকবো ততদিনে তো মার্কেট প্লেসই দখল হয়ে যাবে, তাই না? তো এটা তো চালাকের কাজ না, বরং মাঝে মধ্যে রিস্ক নেই, নো রিস্ক নো গেইন, ব্যাপারটা এমন। কিন্তু আমি আপনাদেরকে এই বিষয়ে এত বেশি জোর দিব না, কারণ আমি চাই না পরে আমার জন্য কষ্ট পান যে উনি কেন বললো, এটা তো না বললেও তো আমি না দিতাম। আমি যেটা সবসময় লজিকে ভাবি যে অ্যাকাউন্টে নিরাপদ রেখে কী লাভ যদি সেই অ্যাকাউন্ট থেকে আমার ইনকাম না আসে। আজ থেকে 10 বছর 25 বছর আগে যখন বাচ্চা ছিলাম তখনও তো আমার অ্যাকাউন্ট ছিল না, তাই না? বা তখনও যদি অ্যাকাউন্ট থাকতো, এখনও সেই অ্যাকাউন্টেই আছে, কিন্তু ইনকাম যদি না আসে সেই অ্যাকাউন্টে কী লাভ? বাট যদি আমি অনেক ফাইল দিতে পারি, একটু রিস্ক নিয়ে কিছু ইনকামও করলাম এবং কয়েকবার উইথড্রও দিলাম, তারপর মাঝখানে যদি সমস্যা হয় নো প্রবলেম, আবার অ্যাকাউন্ট খুলবো, এখন ইনকাম করে ফেললাম তাড়াতাড়ি এটা। আর যদি কারো কাছে ওরকম ক্যাপাসিটি থাকে তাদের বলবো যে ক্যাপাসিটি থাকলে কৃপণতা না করে একটু কেনা ভালো, কারণ পেইড ভার্সনে আপনার অনেক সুবিধা আছে, রিস্ক নাই এটা। তবে অ্যাডোবি স্টকে আপনি কেনা ভার্সন দিয়ে দেন আর ফ্রি ভার্সন দিয়ে দেন, কোনো মাপ নেই। তারা যদি ধরতে পারে যে এটা এআই, বা শাটার স্টকও সেম জিনিস, তারা যদি ধরতে পারে এটা এআই তাহলে ওটা ডিলিট করবে, রিজেক্ট করবে, অ্যাকাউন্ট সাসপেন্ড করবে। তাহলে পেইড কেন কিনবো? পেইড কিনবো এই কারণে যে আমার কাজটা আরও দ্রুত হবে, এবং শাটার স্টক কী শাস্তি দেয় দিক, অন্তত রিক্রাফট থেকে তারা কখনোই ক্লেম করবে না শাটার স্টককে গিয়ে যে ভাই এই ফাইলগুলো তো আমাদের থেকে সে বেচারা লাইসেন্স না নিয়েই আপনাদের এখানে জমা দিচ্ছে, এই ফাইলগুলো সব ডিলিট করেন বা এই অ্যাকাউন্টটাকে সাসপেন্ড করেন। এইটা রিক্রাফট তখন বলতে পারবে না, কারণ আমরা তো তার থেকে কিনে নিছি। আর যদি না কিনে নেই তখন আমাদের দুই পাশ থেকে বিপদ, যে রিক্রাফট না জানি কখন এসে এদেরকে নালিশ করে। আর এক বিপদ তো শাটার স্টক বা অ্যাডোবি স্টক
যদি বুঝতে পারে যেগুলো এআই এর ফাইল, তাহলে সাসপেন্ড করবে। তো এই যে ভয় দেখাচ্ছি, তাহলে তো আপনারা কাজ করা বাদ দিবেন, যে তাহলে কী লাভ হলো, তাহলে এআই কোর্স কেন ভর্তি হলাম, তাই না? আমি বারবারই বলছি যে আমরা ফাইল কোয়ালিটি এমন ইমপ্রুভ করব, এটা যেন বলতেই না পারে যে এটা ম্যানুয়াল নাকি এআই এর ফাইল। কারণ আমি একটু উদাহরণ দিই, আর 1 মিনিট। আমি ফাইবারে কাজ করতাম ক্লায়েন্ট পারপাস, তো একটা লোগো ডিজাইন করতে দিয়েছে, ঠিক আছে? আমি ক্লায়েন্টের থেকে জিজ্ঞেস করতাম যে আপনার কি ফরম্যাটের ফাইল লাগবে, ট্রান্সপারেন্ট পিএনজি, জেপিজি, ইপিএস নাকি পিএসডি ফাইল লাগবে। ক্লায়েন্ট বলতো যে ওগুলো ফাইল দরকার না, আমার ট্রান্সপারেন্ট পিএনজি হলেই এনাফ, এতটুকুই কথা। দেন আমি কনসেপ্ট ওয়াইজ কাজ শুরু করলাম। আমি কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটরও যথেষ্ট প্রফেশনাল এক্সপার্ট, আবার অ্যাডোবি ফটোশপেও এইরকম কম মানুষ হয় যে 2 হাতই কম হয়। কারণ যারা ফটোশপে কাজ করে তারা ইলাস্ট্রেটর ব্যবহার করতেই পারে না, তাদের কাছে খুব জড়তা লাগে। যারা আবার ইলাস্ট্রেটর নিয়ে প্রথম শিখে আসে তারা ফটোশপ পারে না, তার মাথার উপর দিয়ে যায়, এরকম সিচুয়েশনটা তৈরি হয় এই গ্রাফিক ডিজাইন জগতে, ঠিক আছে? কিন্তু আমার কী কারণে জানি না, দুটাই সমান তালে চলে এবং দুটাতেই যথেষ্ট এক্সপার্ট আর কি। এই কারণে কিছু কিছু লোগো কনসেপ্টের ক্ষেত্রে গিয়ে আমার মনে হয় যে এটা অ্যাডোবি ফটোশপ দিয়ে করলে আমি বেটার রেজাল্ট দিতে পারবো, একটু গর্জিয়াস আনতে পারবো এবং দ্রুত করতে পারবো, যেটা আমি ইলাস্ট্রেটর দিয়ে কখনোই পারবো না। কারণ দুটো সফটওয়্যারে 2 ধরনের কেরামতি থাকে। তো তখন আমি ফটোশপ দিয়েই করে ট্রান্সপারেন্ট পিএনজিটা দেই। ক্লায়েন্ট তো বলেনি যে আমাকে ইপিএস দাও বা আমাকে ইলাস্ট্রেটর দিয়ে করে দিতে হবে, কিন্তু এটা তো এইভাবে বলেনি, তাই না? তবে স্বাভাবিকভাবে লোগো ডিজাইনের ফাইল কিন্তু এটা নিয়ম যে আমরা ম্যাক্সিমামই ইলাস্ট্রেটর দিয়ে করি। লোগো ডিজাইনের কাজ মানেই হচ্ছে ইলাস্ট্রেটর, কিন্তু কিছু কিছু কনসেপ্টের ক্ষেত্রে ওটা ইলাস্ট্রেটরের চাইতে ফটোশপ গুড, ঠিক আছে? তো ট্রান্সপারেন্ট পিএনজি লাগলো, ওইটা দিলাম। তাহলে কি দাঁড়াইলো যে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন। আমি কীভাবে চুরি করে আনছি না কোথা দিয়ে বানাইছি না মানুষকে দ্বারা বানায় নিছি না কোন সফটওয়্যার দিয়ে বানাইছি, এটা দেখে না। তারা দেখবে কোয়ালিটিটা সে সন্তুষ্ট কিনা। তারপরেও যদি অনেক সময় ক্লায়েন্ট বলে যে আমার তো এটার ভেক্টর ফাইল লাগবে, তুমি কি ভেক্টর ফাইল দিতে পারবে, তখন আমি ক্লায়েন্টকে বুঝাবো যে কী ঘটনাটা ঘটেছে। এক্সপ্লেন যদি করতে পারি তাহলে ক্লায়েন্টও সন্তুষ্ট থাকবে। কি এক্সপ্লেন করতাম আমি? কিছু কিছু ক্লায়েন্টের যখন প্রজেক্টে কাজ করি দেখি তো সে তো $5 প্রজেক্ট দিয়ে একটা লোগো ডিজাইন করাচ্ছে। তখন আমি ওই ক্লায়েন্টকে বলি যে ভাই আপনার তো লোগো ডিজাইন $5, আপনি কোন আক্কেলে ভেক্টর ফাইল বা সোর্স ফাইল চাচ্ছেন? সোর্স ফাইলের দামই আমি $35 চার্জ করি, যদি দেন আমি সোর্স ফাইল দিচ্ছি। যদি ক্লায়েন্ট সম্মত হয় তখন আমি সোর্স ফাইল দিই, সেটা পিএসডি অথবা এআই যেটা। আবার অনেক সময় একটা লোগো ডিজাইনের জন্যই ক্লায়েন্ট আমাকে $600 দিছে। উনি প্রথমে পিএনজি ট্রান্সপারেন্ট চাইছিল, ঠিক আছে, কিন্তু ক্লায়েন্টের কোনো কারণে 2-3 দিন পর বা 2 মাস পরে এসেও বলতেছে ভাই তোমার কাছে যে একটা লোগো ডিজাইনটা নিলাম ওইটারকে তোমার কি ভেক্টরটা অ্যাভেলেবল আছে বা সোর্স ফাইলটা আছে দিবে আমাকে, এটা বলতে পারে। যেহেতু ভালো ক্লায়েন্ট ছিল, অনেক বাজেট দিছিল, ওই জন্য তার কাছে আর এই ছোটো হই না যে এটার জন্য ও টাকা দিতে হবে, এটা বলি না আমি, এমনিতেই তখন ফ্রিতে দিয়ে দিই। এখন দিতে গিয়ে ক্লায়েন্ট বলতে যে এটা কি ভেক্টর দেওয়া পসিবল, তখন আমি তাকে এক্সপ্লেন করি যে দেখেন এই ধরনের ইফেক্টিভ লোগো বানাইতে গেলে যে ইফেক্টগুলো ইউজ করা হয়েছে এই লোগোটাতে সেটা ইলাস্ট্রেটর দিয়ে সম্ভব হয় না, যার কারণে এটাকে ফটোশপে করা হয়েছে। আর ফটোশপে করলে তোর সেটা ভেক্টর থাকে না। তবে আপনি যদি চান আমি সেটা লেয়ারেট এডিটেবল ফাইল পিএসডি ফাইলটা দিতে পারি, ঠিক আছে? এবার বুঝাই দিলাম, ক্লায়েন্ট বুঝলো যে ক্রিটিক্যালটা কোথায়, তাহলে তুমি আর ভেক্টর চাইবে না। তারপরেও যদি বলে যে না আমার ভেক্টর ফাইলটাই লাগে, তুমি কোনোভাবে একটু ম্যানেজ করতে পারো কিনা, তখন আমি কি করি জাস্ট পিএসডি ফাইলটাকে কনভার্ট করে দিই ভেক্টরে, কিন্তু ওইটা যে অর্গানিক বা অথেন্টিক যে ভেক্টর ওইটা থাকে না, জাস্ট ওনার খালি ফরম্যাটটা চেঞ্জ হয়, কিন্তু ভিতরে রাস্টার যে এলিমেন্টগুলো রাস্টারই থাকে। শুধু পিএসডি থেকে সেটা ইপিএস অথবা এসবিজি বা এআই হয়। বুঝাইতে পারছি? এই হচ্ছে বিষয়টা। যদি এই কথাগুলো বুঝে থাকেন তাহলে মার্কেট প্লেসে তাই চায়, আপনি কি দিয়ে বানাইলেন এটা দেখে না, আপনার কোয়ালিটিটা ভালো কিনা, কন্টেন্টটা, এই আর কি। দাদা আমার ফ্রিপিকে তো ট্যাক্স ইনফরমেশন দেওয়ার জায়গা খুঁজে পাচ্ছি না, মুশকিল। আমি একটু কি দেখাবো? হ্যাঁ দেখান, ফটাফট দেখান। এখনই তো একটা ভাইয়ের দেখাইলেন, 2টা ভাইয়ের, আপনি কেমন অপশন খুঁজে পান না? মুশকিল না দাদা? বলেন।
দাদা ওই আমি পায়োনিয়ার অ্যাকাউন্টটা অনেক আগে খুলছি আর কি, এখন এটাতে কি ডলার ঢুকলে কি এটা ইয়ারলি যে একটা ইয়ে কাটে ওইটা কি কেটে নিবে দাদা? পায়োনিয়ার অ্যাকাউন্টটা দাদা অনেক আগে খুলছিলাম আর কি, তো ওখানে কখনো ডলার কয় বছর আগে? 2-3 বছর হবে দাদা। তো আপনি যখন ডলার ট্রানজ্যাকশন শুরু করবেন তখন ওই বছরের টাকাটাই নেবে, এক মানে বছর। বাকি যে বছরগুলো গেছে এগুলো কাটবে না তো দাদা? সম্ভবত কাটবে না, আমি নট শিওর, কারণ আমি ওই রকমভাবে কখনো পতিত রাখিনি কোনো অ্যাকাউন্ট, তো আমার ওই অভিজ্ঞতাটা নাই। তবে ন্যূনতম 1 বছরের কাটবে, এটা নিশ্চিত। জি জি দাদা, থ্যাংক কিন্তু ইউ। টাকা ভরানোর সাথে সাথেই কাটবে না। আপনি এই কারণে টাকা ভরানো, যদি দেখেন অল্প কয়টা টাকা ভরাইছেন, তাহলে সাথে সাথে ওটা অন্য কোনো থ্রুতে উইথড্র করে ফেলবেন কাটার আগে, ঠিক আছে? আর যখন মনে হচ্ছে যে না $300-400 আসছে, তাদের চার্জটা কেটে নিই, তাহলে তারা ওখান থেকে কেটে নিবে। এই জি দাদা, আমার ভাইয়ের এখানে ট্যাক্স ডকুমেন্ট সাবমিট করার অপশন পাচ্ছে না। উই হ্যাভ রিভিউড ইউর বিলিং ইনফরমেশন অ্যাজ সুন অ্যাজ টিম ভ্যালিডেট notified email you change your billing information after invoice was generated. Changes will not applied in this invoice. মানে এটা কতদিনকার অ্যাকাউন্ট দাদা? এই তো মের দিকে না জুনে খোলা হয়েছে। এটা কি ডকুমেন্ট দিয়েছেন? আমি একটু আগে বিলিং ইনফরমেশনটা পূরণ করলাম দাদা। হ্যাঁ, এখানে এই যে আইডি যেটা জমা দিয়েছেন, এটা কি এনআইডি? এনআইডি এই মাত্র দিলাম। এই চোখের মধ্যে ক্লিক দেন দেখি, ডান দিকে। ওকে, এর স্মার্ট কার্ড নাই? না দাদা, স্মার্ট কার্ড নাই। আচ্ছা, কেটে দেন দেখি। এই ইনফরমেশনগুলোর সঙ্গে বিলিং ইনফরমেশন মিল আছে? জি দাদা, মিল আছে। আমি এই মাত্রই সাবমিট আলামিন করলাম। ভাই কি বললেন? দাদা বললাম এমন আইডি কার্ড আমি 2বার দিছি, 2বারে রিজেক্ট করে দিছে ওরা। আচ্ছা, যাই হোক, আপনি এক কাজ করেন ভাই, মেজবাউল ভাই, আপনি সাপোর্টে কথা বলেন, বিষয়গুলো সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে বলবেন যে আমাদের বাংলাদেশে সব ডিস্ট্রিক্টে এখন এনআইডি প্রোভাইড করেনি, আমার এইটা ডকুমেন্ট, এইটাই। আপনার বিশ্বাস না হলে আমাদের সার্ভারে চেক করে দেখেন যে আমার ইনফরমেশন ঠিক আছে কিনা। আর যদি আপনি স্মার্ট থেকেও যদি না দিচ্ছেন, তাহলে এটা অ্যালাউ করবে না তারা। আর যদি না থাকে, যদি বুঝাইতে পারেন, তারা অবশ্যই অ্যালাউ করবে। আর এই যে ট্যাক্স ডকুমেন্ট জমা দিতে পারতেছেন না, এটার জন্য দাদা আমি এই মাত্রই সাবমিট করলাম। হ্যাঁ, এখানে ট্যাক্স ডকুমেন্টের অপশনটা ছিল না? আমি মনে হয় আগে দেখছিলাম, কিন্তু আজকে আমি বিলিং ইনফরমেশনটা পূরণ করার পরে দেখতে পাচ্ছি না। দেখেন তো দেখি বিলিং ইনফরমেশনে কি দিলেন। যে উই হ্যাভ রিসিভড ইউর বিলিং ইনফরমেশন। আচ্ছা, ঠিক আছে, এই বিলিং ইনফরমেশনটা যেহেতু এখন পূরণ করেছেন, তারা রিভিউ করবে, এটা কয়েকদিন সময় নেবে। এটা দেওয়ার পরে আপনি অপেক্ষা করবেন যে আপনারটা অ্যাকসেপ্ট করবে কিনা। পে অনার দিছেন অ্যাড করে? জি দাদা দিছি। পে অনার আছে? ওই তো পে অনার তো খুলছিলাম, কিন্তু পে অনারে ডেট অফ বার্থের ডেটটা ভুল হয়েছে। আচ্ছা, একটু নিচে দেখি। এত ভুল করলে কি করবেন? টাকা তো চলে যাবে, টাকা তুলতে পাবেন তখন। এটা বলছে, দেখেন, প্লিজ নোট, ইফ ইউ আর পেয়ারনার মেম্বার রিসিভিং ফর দ্য ফার্স্ট টাইম আর্নিং ফর ফ্রি পিক, ইউ মাস্ট কন্ট্যাক্ট আওয়ার সাপোর্ট টিম। এটা অবশ্যই আপনাকে সাপোর্ট টিমে কথা বলতেই হবে, তারা এটা ঘোষণা দিয়েই রাখছে। তা না হলে আপনাকে একটা রেজিস্ট্রেশন লিঙ্ক দিবে না। রেজিস্ট্রেশন লিঙ্ক না দিলে আপনি পেয়ারনারটা আপনার এই ফ্রি পিকের ড্যাশবোর্ড বা সার্ভারের সঙ্গে কানেক্ট করাইতে পারবেন না। তো আপনি একটু ওই সাপোর্টে ক্লিক করেন দেখি, অথবা এখানে এই কপি করে মেইল করবেন তাদেরকে এই ইমেল বরাবর, ঠিক আছে? সুন্দর সাপোর্টে ইমেল করতে হবে না, ওদের কোনো ইমেল সাপোর্টে। অথবা এই বাম পাশে কন্ট্যাক্টে ক্লিক দেন দেখি, নিচে, একদম নিচে ভাই, একদম নিচে, এই যে বাম পাশে কন্ট্যাক্ট বাটনটা দেন ক্লিক। এখানে আপনি ওই যে ফর্মটা ফিল আপ করবেন, এখান থেকে ওই মেইলের করতে হবে, লাইভ সাপোর্ট নাই, আই এম এ কন্ট্রিবিউটর। হ্যাঁ, তারপরে এখানে দেখান আই ওয়ান্ট টু কোলাবোরেট উইথ ফ্রিপিক না, এখানে আই ওয়ান্ট ভ্যালিডেট মাই ইনভয়েস। তারপরে আর কি ইস্যু আসছে, চেঞ্জেস বিলিং ইনফরমেশন করবেন আপনি করবেন। আচ্ছা, কেন আপলোড ফাইলস, আই ওয়ান্ট টু ভ্যালিডেট ইনভয়েস দিবেন, তাই হবে ভ্যালিডেট ইনভয়েস। অথবা আপনি ওখানে এক্সপ্লেন করবেন এখানে যে আপনার পে অনারটা কানেক্ট করাইতে চাচ্ছেন,
এবং ট্যাক্স ডকুমেন্ট জমা দিতে চাচ্ছেন, কিন্তু আমি এটা পারতেছি না। ঠিক আছে, এখানে কি লিখতে হবে দাদা? আপনি এটা সময় নিয়ে লিখবেন সুন্দর করে। আচ্ছা ঠিক আছে। স্ক্রিনশটটা অফ দেন। দাদা আমার একটা প্রশ্ন ছিল, ওই স্ক্রিন শেয়ারটা দিতে চাচ্ছিলাম। হ্যাঁ দেন। জীবন একটু কয়েল লাগাও তো, মশা কামড়াচ্ছে। দাদা ওম শান্তি। হ্যাঁ ভাই ওম শান্তি, বলো। হ্যাঁ ভাই ওম শান্তি, বলো। দাদা আমাদের তো ইলাস্ট্রেটর ওটা 23 ভার্সন তো আমাদের কাছে নাই, উপায় কি? ওইটা গেট ইনটু পিসি নামক একটা ওয়েবসাইট আছে, সেখান থেকে নিয়ে। হেডফোন ইউজ করো না কেন? কথা দাদা স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। দাদা আমার প্রশ্নটা হচ্ছে, যেমন আমাদের এই যে কাজটা করলাম, এই লেয়ার যেটা সৌরভ, তোমার ওখান থেকে রিপিট আসে। হেডফোন ইউজ করতে হবে। আমাদের মিটিংয়ে জয়েন করলে সবাইকে হেডফোন ব্যবহার করে কথা বলতে হবে, নাহলে তো রিপিট হয়। জি দাদা। জি দাদা আমার প্রশ্নটা হচ্ছে, দাদা এই যে এই একটা লেয়ার না, যে আমাদের স্টকটা, এটা তো একটা আরেকটার ভিতরে মানে আছে আর কি। তো এটা আপনার ইয়ে করলে শাটার স্টক এই ভুলগুলো ধরে কিনা দাদা? যখন এআই ফাইল আমরা ইউজ করি দাদা, তখন তো দেখা গেছে যে এই একটা লেয়ারের উপরে ভিতরে আরেকটা লেয়ার থাকে বা একটু আঁকা বাঁকা থাকে। আপনি জুম আউট করে করেন, যে প্রিভিউ অফ করেন। হ্যাঁ, এগুলো ধরবে না, আপনার ধরবে হচ্ছে কন্টেন্টটা কোয়ালিটি কেমন, লেয়ার কেমন, ওই ইনসাইডের ওই বিষয়গুলো ফোকাস করবে না। বুঝতে পারছি? আচ্ছা জি দাদা, মানে ভালো করে জুম করে দেখি, দাঁড়ান দেখতেছি। ওই ডলার সাইনটার ডান কর্নারে, ঠিক আছে, হাতের আঙ্গুল 5টা আছে কিনা, হাতের আঙ্গুলগুলো ঠিক আছে কিনা, ওই যে দেখেন ছেলেটার, এটা দাদা। হ্যাঁ, এগুলোকে দেখবে, ঠিক আছে। আর আমি বলেছি যে মানুষের ছবি নিয়ে কাজ করা বাদ দেন, মানুষের ছবি নিয়ে কাজ করা যাবে না, এটাতে ঝামেলা এটা তো হচ্ছে বেশি। ও আচ্ছা আচ্ছা, জি দাদা। না এটা আমার আগের করা দাদা। করলেন কেন ভাই? আমি তো এটাই বুঝলাম না। না দাদা আমি এটা না দাদা, আমি প্রশ্ন করছিলাম দাদা। না, আমি প্রথম থেকে যে ক্লাসগুলোর মাধ্যমে কি আপনি অ্যাপ্লাই করেন নাই, ফাইল আপলোড করেন নাই, দেখানো প্রসেস? জি দাদা অ্যাপ্লাই করছি আমি, জাস্ট লেয়ারের ইনসাইড দেখাইছি না দাদা। তাহলে লেয়ার এটা ক্লাসের বাইরে দাদা, এটা হচ্ছে ওই যে এই যে ভিতরে আমি জাস্ট জানতে চাচ্ছিলাম যে এই যে লেয়ার আঁকা বাঁকা না একটা, এটা যখন আমরা ম্যানুয়াল কাজ করি, যারা প্রফেশনাল ডিজাইনার আমরা, তখন আমরা এগুলোর ক্যালকুলেশন করি, কিন্তু এআই দিয়ে কাজ করলে আমাদের এটা দেখার আর সময় থাকবে না, ঠিক আছে? বুঝতে পারছেন? জি দাদা, জি। কারণ ওগুলো তো ম্যানুয়াল প্রসেস, যে ফ্রেশ ফাইল তৈরি করা, ওটা ম্যানুয়ালি করতে হবে। তাই একটা ফাইল এটা ঠিক করতে গেলে তো পুরো একটা কনসেপ্ট নিউলি ডিজাইন করেই বেটার, তাই না? তবে কিছু শর্টকাট টেকনিক আছে, শর্টকাট টেকনিকের মাধ্যমে করা যায়, কিন্তু ওই ধরনের রিকোয়ারমেন্ট তো কেউ চায়নি। যদি না চায় তাহলে কেন আমি ওইটা ফ্রেশ করতে যাব? কথাই ওইটাকে আপনি কী করবেন, এক্সপ্যান্ড করবেন, অল লেয়ার এক্সপ্যান্ড করবেন, করার পর ট্রিম করবেন, ঠিক আছে? ট্রিম করার পর হ্যাঁ, পরে দেখবেন আউটলাইন সব ঠিকঠাক থাকবে। জি দাদা, থ্যাংক ইউ। জি, আর কোনো প্রশ্ন আছে? ওম শান্তি। ওম শান্তি। দাদা একটা কোশ্চেন ছিল যে আমরা যদি ওই যে পেনিয়ার অ্যাকাউন্ট যে আমাদের একটা থাকবে, তো সেইখানে আমার হচ্ছে যে আগের একটা অ্যাডোবি অ্যাকাউন্টের ছিল, সংযোগ ছিল, মানে আদান প্রদান করতাম অর্থ। তো এখন সেক্ষেত্রে ওইখানে কি নতুন অ্যাকাউন্ট অ্যাড করতে পারবো, নাকি আবার নতুন করে পেনিয়ার অ্যাকাউন্ট খুলতে হবে? প্রতিটি পেওয়ার অ্যাকাউন্টের জন্য প্রত্যেকটা একটাই হবে অ্যাডোবি, একটাই হবে ফ্রিপিক। একটা পেওয়ার অ্যাকাউন্ট দিয়ে 5টা অ্যাডোবি থেকে আমরা উইথড্র করতে পারবো না, তাহলে বিপদ দেখে আনলাম, ঠিক আছে? একটা মজা করে বলি যে আপনি মনে করেন যে ব্যাংকে লোন নিচ্ছেন, আপনি না, বা ধরেন 5টা মহিলা
ব্যাংকে লোন নেবে, তো ওই লোন নিতে গেলে কি বলে কিস্তি এনজিও থেকে, ওই যে আপনার হাজবেন্ডকে নিয়ে আসেন। এখনকার যদি 5টা মহিলাই যদি একটা পুরুষকে নিয়ে যায় এটাই আমার হাজবেন্ড, তো ব্যাংকওয়ালার তো মাথা ঘুরে যাবে যে কি ঘটনা। ঠিক আছে, জি দাদা। তো ওইরকম তো দাদা আমরা একটা পিসিতে কি দাদা ওই যে আলাদা করে আবার পেনিয়ার অ্যাকাউন্ট খুলতে পারবো? একটা পিসি থেকে খোলা যাবে, কিন্তু খোলাটা বড় কথা না, পেয়ারনারের ইনফরমেশনগুলো সবগুলো সেপারেট হইতে হবে এবং একটা সত্যিকার ব্যক্তির নামে অ্যাকাউন্টটা হবে। ঠিক আছে, একই ব্যক্তির নামে একাধিক পেয়ারনার অ্যাকাউন্ট খোলা যায় না। আর একটা কম্পিউটারে 2-3টা পেয়ারনার অ্যাকাউন্ট লগ ইন করাটাও নিরাপদ না। ঠিক আছে, কারণ পেওনারকে এত সহজ ভাবা ঠিক হবে না। পেওনার মনে হয় আজ পর্যন্ত আমি যতবারই লগ ইন করেছি ততবারই বুকের ভিতরে ঢক করে উঠতাম। এটা কারো উঠছে কিনা আমি জানি না, কিন্তু আমি যতদিন থেকে 2012-11 যতদিন থেকে চালাই আর কি, প্রত্যেকবারই এটা ধক করে ওঠে। যদিও আমার একটাই অ্যাকাউন্ট, মানে আমার নিজেরটা ট্রাস্টেডভাবেই ব্যবহার করি, কারণ আমি জানি যে এটা ব্যাংকিং সেক্টর, একটু 19-20-এর কারণে ঝামেলা করতে পারে। জি দাদা। দাদা আমার একটা আছে, তো সেক্ষেত্রে আমার নতুন একটা অ্যাডোবি অ্যাকাউন্ট খুলছি, মানে ওটা অ্যাড করার জন্য আর কি, তাহলে তো আমার নতুন করে অ্যাকাউন্ট খুলতে হবে পেনিয়ার? অবশ্যই অবশ্যই, প্রত্যেকটা অ্যাডোবির জন্য প্রত্যেকটা পেয়ারনার আলাদা আলাদা হবে। ঠিক আছে, আচ্ছা আর কোনো প্রশ্ন? স্যার পেপাল অ্যাকাউন্টের ভার্চুয়াল কার্ড হয়? পেপালের ভার্চুয়াল কার্ড পেপাল বাংলাদেশে অ্যালাউ নাই দাদা। পেপাল সম্পর্কে আমি খুবই না, কম, ভারতের ক্ষেত্রে আমি খুবই কম জানি দাদা। পেপাল আমি ব্যবহার না করলে পেপালের ইন্টারফেস জানবো কিভাবে বলেন? মানে পেপালের মাধ্যমে রিকাপ পেমেন্ট করা যাবে, সাবস্ক্রিপশন নেওয়া যাবে পেপালে? আপনার কাছে কার্ড আছে? না, কার্ড নেই। তা ট্রাই করেন, কিনতে গিয়ে যদি পেপাল অপশন পান তাহলে যাবে, আর যদি না পান তাহলে যাবে না। আচ্ছা আচ্ছা। হ্যাঁ আলামিন ভাই কি বলতেছিলেন? হ্যাঁ আপু বলেন। আমার তো যদি এখন তো কার্ডও নাই, যদি এখন রিচার্জ নিতে হয় তাহলে বাহিরে যদি কেউ থাকে তাহলে আমি কি সেভাবে তাকে টাকা দিয়ে কিনতে পারবো? হ্যাঁ এটা আপনার নিজস্ব ব্যাপার। আপনি মানে যদি না সম্ভব কিনা যে তাকে যদি কেন তার দেখেন, তো আপনার যদি লোক থাকে কেউ তার মাস্টার কার্ড আছে, সে অবশ্য ফ্রিল্যান্সিং করে না, আপনি তার থেকে এটা নিতে চাচ্ছেন যে আমাকে একটা অ্যাকাউন্ট কিনে দাও, দিল, ব্যাপার করে না, মানে বাইরে থাকে এখানে থেকে। আমি তো বললাম আপু যে এটা অবশ্যই আপনার আত্মীয়, তাই না? রিলেটিভ ছাড়া তো এই কাজটা করবে না কেউ, তাই না? আপনি যদি পারেন করবেন, সমস্যা নাই। তো সেক্ষেত্রে ইমেল অ্যাড্রেস আমারটা দিলেই তো হবে কিনা, আমি আসলে প্রসিডিউরটা জানতে চাচ্ছি। সমস্যা নেই, আপনার ইমেল দিয়েই দিবেন, তা না হলে তো ওনার ইমেলটা অ্যাক্সেস করতে দিবেন আপনার, তাই না? আর আপনাকে কার্ডটা দিবে কে বলেন তো? যদি একান্তই মানে সেই রকম নিজের লোক না হয় তাহলে তো দিবে না, কারণ কার্ডের অ্যাক্সেস নেওয়া মানে হচ্ছে যে আপনি তার পুরো ব্যাংক অ্যাকাউন্টটা আপনার কাছে রেখে দিচ্ছেন। ব্যাপারটাই, কোনো ধরনের রিস্ক হলে ওই দায়টা আপনাকেই নিতে হবে। ব্যাপারগুলো এমন, এটা খুবই সেন্সিটিভ। তো তাহলে সে মানে কিনবে, পরে আমার ইমেল অ্যাড্রেস সবকিছু দিয়ে সে কেনার পরে। আচ্ছা ঠিক আছে, অনেকক্ষণ ধরে খালি সমস্যা শুনতেছি, সমস্যা নেগেটিভ শুনতে শুনতে সবাই ডিমোটিভেটেড। এন্ড পজিটিভ খবর দেন তো, কার কার কেমন কেমন ইনকাম হচ্ছে পুরাতনগুলো। হ্যাঁ বলেন আলামিন ভাই, খুশির খবর দেন আগে। খুশির খবর বলতে কি, আমি তো দেখিনি এতদিন, আমি আজকে দেখলাম ফ্রিবিকে আমার $10 পেন্ডিং এ আছে। আমি তো এখনো আমার স্মার্ট কার্ড পাইনি। আর অ্যাডোবিতে কত ডলার ইনকাম করছেন? প্রায় 130 এর মতো। শাটার স্টকে শাটার স্টক তো আমার অনেক আগে নষ্ট হয়ে গেছিল ক্লাস চলাকালীন। তাহলে আর আপনার খুলতে হবে না? না খুলছি আমার ছোট ভাইয়ের নামে, ওটা তো আবার আলহামদুলিল্লাহ আর্নিং শুরু হয়েছে মাত্র 25টা ফাইল দিয়ে। তাহলে 25টা ফাইল দিয়ে যদি শুরু হয় তাহলে 25,000 ফাইল কেন হইল না ভাই? এর আগে আপনার সাথে কথা বলছিলাম দাদা, আমার একটা পারিবারিক সমস্যার কারণে আমি ধরা গেছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা যাই হোক, আমি বলতে চাইছি দাদা, আমার একটা এর আগে পিয়ানো অ্যাকাউন্ট ছিল না, ওটা তো কোনো কারণে নষ্ট হয়ে গেছিল, আপনার তো দেখাইছিলাম। তো ওটাই আমার ফ্রিবিকে অ্যাড ছিল, এতদিন মনে ছিল না। যাই হোক,
পরে আমার মায়ের ইয়ে দিয়ে একটা অ্যাকাউন্ট করছিলাম অবশ্য, যদি ওখানে এখন ওটা অ্যাডোবের মধ্যে ইয়া করা আছে, কানেক্ট করা আছে। ওটা আজকে অবশ্য কানেক্ট করতে গেলাম, নিল না। আবার ওই ভাবলাম যে একই পেয়ানোর অ্যাকাউন্ট কি সবগুলো স্টোর সাইটে ব্যবহার করতে পারবো? না, একই পেয়ারনার অ্যাকাউন্ট সবগুলো পেয়ারনার অ্যাকাউন্টে অ্যাডোবিতে ব্যবহার করা যাবে না, বাট সবগুলো স্টক সাইটে ব্যবহার করা যাবে। সেপারেট মনে করো আমার অ্যাকাউন্টে সবগুলোতে ব্যবহার করা যাবে। কিন্তু আগে ওই অ্যাকাউন্টে আলাদা একটা পেয়ারনার অ্যাড করেই রাখছেন, ওটা পেয়ারনার নষ্ট হয়েছে, এখন আপনি ওটা দিতে চাচ্ছেন। এই কাজটা করতে গেলে তাদের সাপোর্টে কথা বলতে হবে, তা না হইলে আপনি যতই করেন আপনি উইথড্র দিবেন ওই আগের পুরাতন পেয়ারনারেই চলে যাবে টাকা। ও আচ্ছা আচ্ছা। আর দাদা ওই আইডি কার্ডটা আমি তো এখনো পাই নাই, তাহলে ওই পুরান আইডি কার্ডটা আবার আপলোড দিয়ে ওদের সাথে কথা বলতে হবে, এই তো? এটাই। আচ্ছা দাদা, ধন্যবাদ। দাদা আদাব। হ্যাঁ ভাই আদাব। দাদা একটু আমার ভেকটিজিতে 120টার মতো ফাইল আর কি দিয়েছিলাম, এখন সেগুলো দেখছি ওখান থেকে 10টার মতো আর কি অ্যাকসেপ্ট করছে, আর বাকিগুলা অ্যাকশন দিছে। এর আগে কখনোই এআই যে মানে জেনারেটিভ এই বিষয়ে টিক দিয়ে দেয় নাই, এখন দেখাচ্ছে ওইটা যে নোটিফিকেশন দিছে যে এআই জেনারেটিভ এটা আর কি টিক দিয়ে দিতে হবে। এআই টিক মার্ক দিয়ে দিবেন, সমস্যা নেই। আমি স্ক্রিনটা কি শেয়ার করে কি একটু মানে দেখানো যাবে আরো কিছু? দেখান। জীবন বাবু ফ্যানটা চালিয়ে দাও তো, গরম লাগতেছে খুব। স্ক্রিন কি দেখা যায়? হ্যাঁ দেখা যাচ্ছে। এই যে দাদা এই যে নোটিফিকেশনটা আসছে একটা, আমরা দেখতেছি না ড্যাশবোর্ডটা। আচ্ছা এখান থেকে কেউ একজন একটু সহযোগিতা করেন তো সৌরভ বাবুকে, যে অ্যাডোবি ইলাস্ট্রেটর 2023 ভার্সনটা এই যে চ্যাট বক্সের লিঙ্কটা দিয়ে দেন তো, ডাউনলোড করে নিক অথবা লিঙ্কটা সেভ করে রাখুক। মাসুম পাবা না গেট ইনটু পিসি থেকে 2023 সিসি দেও তো ভাই চ্যাট বক্সে। সৌরভ শুনতেছো? কোনটা দাদা? এই যে দিয়ে দিছে মেজবাউল ভাই দিয়ে দিছে। সৌরভ দেখছো চ্যাট বক্সে? সৌরভ চন্দ্র, প্রণব চন্দ্র আছো? হ্যাঁ দাদা শুনতেছি। চ্যাট বক্সে লিংক দিয়ে দিছে অ্যাডোবি ইলাস্ট্রেটর ডাউনলোড করা সফটওয়্যার। ওকে, ডাউনলোড করে নেবার পর ইনস্টল করতে না পারলে ইউটিউবে একটা সার্চ দিবে যে হাউ টু ইনস্টল, ঠিক আছে? অ্যাডোবি সিসি। ওকে, অ্যাডোবি সিসি। দাদা হ্যাঁ দেখান ভেকজি। জি স্ক্রিন হয় নাই শেয়ার, আপনি এন্টার স্ক্রিন শেয়ার দেন, এটা অফ করে দিয়ে তাহলে আবারও শেয়ার দেন স্ক্রিন, এবার এন্টার স্ক্রিন শেয়ার দিবেন। এইটা হচ্ছে দ্বিতীয় নম্বরটা আর কি, দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। একটু দেখেন তো দাদা, এটা একটু জুম করেন তো। বলছে during our review discovered the following issue: your files contains identical titles for similar resource. Title must be unique. Please correct title and resubmit. আপনার এখানে টাইটেলের সমস্যা দিছে। টাইটেল আমি মানে দুইবারই এর আগেও সাবমিট দিয়েছি। কপি করছেন টাইটেল কারো? না টাইটেল ধরে কারো কপি করি নাই, ওই যে আমরা জেনারেল যেটা দিয়ে থাকি ওইটাতে দিয়ে আসছি, সে রেসিডিউটি আর ইলাস্ট্রেশন এমনই আর কি, যে কমপ্লিটটা থাকে ওইটার নাম দিয়ে ডিফারেন্ট করবেন, 19-20 করে দিবেন তাইলেই হয়, অথবা চ্যাট জিপিটি থেকে বানিয়ে নেবেন। আচ্ছা দাদা ঠিক আছে। আর কি নোটিশ? কতদিন আগের খোলা অ্যাকাউন্ট ভাই? এটা দাদা ফেব্রুয়ারি বা 23-এ লাস্টের। কয়টা সেল হয়েছে?
আচ্ছা $29, বাহ সাবাস, 130টা ডাউনলোডে $29, সাবাস, ভালো ইনকাম রেট। আচ্ছা নিচে দেখি কন্টেন্টগুলো কি কি দিচ্ছেন, সব শিলোইটি দিচ্ছেন তাই তো? এই যে সবাই দাঁড়ান ইমরান ভাই দাঁড়ান, সবাই একটু লক্ষ্য করেন, যারা নতুন পুরাতন সবাই আছেন। ইমরান ভাই এখানে দিচ্ছে হচ্ছে যে সোশ্যাল মিডিয়া আইকন, লোকেশন আইকন, হোম আইকন, এই ধরনের আইকন নিয়ে শাটার স্টক, অ্যাডোবি স্টক, ফ্রি পিকে কাজ করবেন না, পারলে ভেটজিকেও অ্যাভয়েড করে যাবেন। এই কন্টেন্টটা ট্রেডমার্কের আওতায়, ঠিক আছে দাদা? এটা আমার দেওয়া ছিল একবারে অ্যাকাউন্ট যখন প্রথম খুলছিলাম তখন। আচ্ছা এটা কোনো ভাগ্যে হয়তো বা অ্যাপ্রুভ হয়েছে, এটা আলাদা বিষয়, কিন্তু ভবিষ্যতে আর এই ধরনের কন্টেন্টগুলো নিয়ে কাজ করবেন না, কেমন? এগুলোতে ট্রেডমার্ক হয়ে রিজেক্ট হয়, ঝামেলা করে। তারপর হ্যাঁ ভালোই শিলোইটি দিচ্ছেন তাই তো? এগুলো ট্রেসিং করা শিলোইটি তাই তো? জি দাদা, সবই ট্রেসিং করা, মানে ইলাস্ট্রেটর। তাই এখন তো রিক্রাফট পেয়ে গেছেন, ফাইলের তো আর অভাব নাই, তাই না? তো এখন ধামাধাম আপলোড করবেন। আর নর্মালি আপলোড করতে প্রবলেম হলে এখানে এই এফটিপি ক্লায়েন্টের সাহায্যেও আপলোড করা যায়, জানেন তো? যদি না পারেন শুধু আমার চ্যানেলে গিয়ে সার্চ করবেন, চ্যানেলটাতে গিয়ে সার্চ করবেন এফটিপি ক্লায়েন্ট উইথ ভেক্টজি আপলোড, মানে এক ক্লিকে 500 ফাইল আপলোড, এরকম একটা ভিডিও আছে মেবি, জি পাবলিকলি দেওয়া আছে, দেখছি। তবে এই যে আমি এতদিন পর্যন্ত এআই জেনারেটেড এই জায়গাটা আমি মানে ঠিক এখানে বলছে থ্যাংক ইউ ফর ইউর সাবমিশন, এআই জেনারেটেড কন্টেন্ট মাস্ট বি কারেক্ট এআই। এখন ঘটনাটা হলো ইমরান ভাই, আমি আবারও বলি, একবার তো বললামই তাই না, মনোযোগ দেন নাই হয়তো বা। আমি বলছি যে ফাইল কোয়ালিটি আমাদের এত 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 ভালো করতে হবে যে যাতে তারা ম্যানুয়ালের চাইতেও ভালো বলে। আর যদি খারাপ করেই ফেলি তখন যে সাইটগুলোতে আমাদেরকে বলতেছে এআই আপলোড করার সুযোগ দিচ্ছে, তখন এআই মার্ক করে দেব, টিক মার্ক দিয়ে আপলোড দিব, তাহলে তারা ঝামেলাটা করবে না। অ্যাডোবি স্টকেও তাই, তারা এআই ফাইল অ্যালাউ করে এবং বলতেছে এআই ফাইল দেওয়ার সময় এআই টিক মার্ক দিবেন। তো এআই টিক মার্ক দিলে হবে কি, সেটার সেলিং রেট কমে যাবে, প্লাস সেটাকে তারা খুব দেরিতে অ্যাপ্রুভ করবে, কিন্তু অ্যাকাউন্ট নিরাপদ থাকবে, কোনো কালেও এআই এর প্রবলেমের জন্য আপনাকে সাসপেন্ড করবে না, বুঝতে পারছি। কিন্তু ওই যে অ্যাকাউন্টের ফাইলে অ্যাপ্রুভ হতে অনেক সময় লাগবে, প্লাস সেল হলেও কমিশনটা কম দেবে, খুবই কম দেবে। এখন যদি বেশি খাইতে যাই তাহলে আমাকে রিস্ক নিতে হবে এবং আমাকে ফাইল ভালো করতে হবে যাতে কোনো কালেও তারা এআই হিসেবে ডিডাক্ট করতে না পারে, বুঝতে পারছি? জি দাদা, এখন যদি কেউ বলেন তাহলে আমরা কিভাবে দেবো, এআই টিকমার্ক করে দেবো না টিকমার্ক ছাড়া, এটা এখন আপনি উত্তরটা খুঁজে বের করবেন তাই না? আমি তো বললাম দুটো অপশনই, কোনটার কি সুবিধা। দাদা আমি রিপিকে এর আগে আমি 2বার হচ্ছে রিজেক্ট খাইছিলাম, যে কারণ তার কারণে আর কি পরবর্তীতে রিপিকে দেওয়া হয়নি, কিন্তু আজকে আবার ফাইলগুলো জমা দিলাম, এই জন্য আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম যে আপনার এই যে সূর্যের ছবিটা সম্ভবত এটা আমার কোনো একটা ক্লাস হুবহু ফলো করে কাজ করছিলেন তাই তো? আমরা একটা ক্লাস দেখছিলাম, পরবর্তীতে আবার নতুন করে তৈরি করছি। আমি একটা যে ফ্রি রিসোর্স আকারে ইউটিউবে পাবলিশ করছিলাম, ওটাতে এই ধরনের কয়েকটা সূর্য দেখাইছিলাম। আচ্ছা ওটা দেখে মনে হলো আর কি ওটা বিং দিয়ে বানাইছিলেন তাই তো? আচ্ছা দাদা আমার এই যে ফাইলগুলো আছে এখানে কি রিজেকশনের সংখ্যা কি আসতে পারে? মানে 25টাই তো আন্ডার রিভিশনে 25টা আছে, 25টা কেন থাকবে? সেখানে 2500 ফাইল থাকবে। না দাদা এটা হচ্ছে আমার এর আগে তো পাবলিশড হয়নি, আমি 2বার রিজেক্ট খাওয়ার পরে আর কি আপনি দিয়ে রাখেন ভালো কোয়ালিটি, এখন তো কোয়ালিটি ইমপ্রুভের তো আর অভাব নাই, যে পাওয়ারফুল জিনিস আছে, তাহলে এবার আর ফাইলের অভাব থাকবে কেন? আগে হয়তো ট্রেসিং করতে হয়তো কত কষ্ট করে কাজ করছেন ভাই, এখন যদি এত কিছু সুবিধা পাওয়ার পর কাজ কম হয় তাহলে তো কি হইলো, তাহলে আগের মতোই ট্রেসিংই ভালো ছিল তাই না? আচ্ছা এই তবে আমি খেয়াল করতেছি আপনি মোটামুটি আমার অনেকগুলো ক্লাস ফলো করছেন এবং হুবহু সেই রকমই ফাইল দেওয়ার ট্রাই করছেন, যেমন বি প্রজাপতিটা কি মৌমাছিটা বাল। আচ্ছা হোক, আপনি অনেক দিন থেকেই অনুসরণ করতেছেন এটা বোঝা যাচ্ছে, কিন্তু এখন যে প্রসেসে আছেন এই প্রসেসটা কাজে লাগান, সব জায়গায় ফাইল দেন, প্রচুর ফাইল দেন। ইনকাম করতে গেলে মাইক্রো স্টক সমান সমান প্রচুর ফাইল, 10টা ফাইল দিয়ে যদি আমরা লক্ষ টাকা ইনকামের স্বপ্ন দেখি তাহলে সম্ভব না। মাইক্রো স্টক সমান সমান ধরে নেবেন আমার 25,000 ফাইল মিনিমাম আছে, এইটা ভাববেন, তাহলে আপনার একটা পেসিভ আর্নিং আসবে, তা না হলে পেসিভ আর্নিং আর পেসিভ আর্নিং থাকবে না। বুঝছেন? ঠিক আছে।
এইটা। আর যেহেতু এআই চলে আসছে, সো বসে থাকার টাইম নেই, তো এই চান্সে ফাইল যত পারেন দিয়ে রাখেন, কারণ কিছুদিন পর মার্কেট প্লেসের কী গতিবিধি হবে এক্স্যাক্টলি আমি নিজেও নিশ্চিত না। কিন্তু ফাইলগুলো যদি দিয়ে রাখতে পারেন, যদি টোটালি তারা নতুন অ্যাকাউন্ট দেওয়া বন্ধ করে, নতুন ফাইল নেওয়া বন্ধ করে, কিন্তু ফাইল আগেরগুলো তো থাকবে, অ্যাকাউন্টগুলো থাকবে, এখান থেকে অটোমেটিক তখন সেল হবে, ওই প্রফিটটা পেয়ে যাবেন। বুঝতে পারছেন? এই আর কি। আর কেন বলেন তো এই ফাইলগুলো তারপরও সেল হবে যদি মার্কেট প্লেস বন্ধ করে দেয়? কারণ হচ্ছে এইদের একটা এপিআই আছে, অ্যাডোবি স্টক, শাটার স্টক, ফ্রিপিক, এদের এপিআই আছে, যে এপিআইগুলো বা এক্সটেনশনগুলো বিভিন্ন ধরনের ভিডিও এডিটিং সফটওয়্যার, তারপরে অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ, বিভিন্ন জায়গায় ইনক্লুডেড, বা ক্যানভাতে এদের এপিআইগুলো ইনক্লুডেড। যখন ক্যানভা কেউ একটা ইউজার ইউজ করে, সেখানে যে এলিমেন্টগুলো আমরা খুঁজে খুঁজে নিয়ে ডিজাইন করি না, এই এলিমেন্টগুলো কোথার থেকে আসে? ক্যানভার কিছু নিজস্ব থাকে, আর কিছু আসে গেটি ইমেজ থেকে, কখনো আসে ফ্রিপিক থেকে, কখনো আসে অ্যাডোবি স্টক থেকে। ওখান থেকে যে নেওয়া হচ্ছে, তখন ওই থ্রুতে ওই আর্নিংটা ওই দিকে চলে যায়। এই কারণে মাইক্রো স্টকের অনেক সময় অনেক কম আর্নিং আসে। অনেকে আমরা বলি যে কী ব্যাপার এত কম দিল কেন? কারণ আপনি যে ওটা পাইলেন ওটাই লাভ আপনার, কারণ ওটা কত থার্ড পার্টি হয়ে আর্নিংটা আসছে, এটা আমরা অনেকেই খেয়াল করি না। ঠিক আছে, ঠিক আছে ইমরান ভাই, স্ক্রিনটা অফ করলাম। আর কোনো এমার্জেন্সি সমস্যা থাকলে বলেন। যারা নতুন, লজ্জা শরমের কিছু নাই, ভুল ভ্রান্তি হবে, প্রশ্ন করতেও ভুল হতে পারে, কিন্তু যদি আপনি প্রশ্ন না করেন এবং আপনার সমস্যাটাকে এক্সপ্লেন না করেন, তাহলে কিন্তু আপনার গতি ওখানেই থেমে থাকবে। আমি চাচ্ছি আপনাদের ইমপ্রুভ করতে, ঠিক আছে? আর ইমপ্রুভমেন্ট গ্রুপের যদি আমি 5টা ওয়েবসাইটের ন্যূনতম অ্যাকাউন্ট না পাই, যে কোনো মুহূর্তে চেক আপ করে আপনাদেরকে ইমপ্রুভমেন্ট ক্যান্সেল করে দেওয়া হবে। এবং উপস্থিতি যদি আমি না পাই, আমি তো দেখি, তো লক্ষ্য করি কারা কারা ক্লাস করেন, কারণ ইমপ্রুভমেন্টের জন্যই সুযোগটা করে দেয়া। যদি আপনার ইমপ্রুভমেন্ট না হয় তাহলে বলেন ভালো লাগবে? ভালো লাগবে না। আমি তো চাই সাকসেস হন, আপনার ইনকাম হবে আর আমার সুনাম হবে, এইটাই তো, তাই না? তো নতুন কেউ আছেন, কোনো সমস্যায় বসে আছেন, আটকে আছেন? না থাকলে আমরা ক্লাসটা শেষ করে দিব। দাদা একটা কথা। হ্যাঁ বলেন দাদা। দাদা একটা প্রশ্ন ছিল, বলছি যে হ্যাঁ বলেন। আমি একটা মেল দিয়ে শাটার স্টক অ্যাকাউন্ট করছিলাম, এখন পরবর্তীতে আর একটা মেল দিয়ে 3টা অ্যাকাউন্ট করছি। তো এখন আমি চাচ্ছিলাম যে ওই শাটার স্টক অ্যাকাউন্টটা ওই সাইন আউট করে দিয়ে ওই যেটা দিয়ে 3টে অ্যাকাউন্ট করা হয়েছে ওইটাই কি করতে পারবো নতুন করে? পারবেন। ওই যেটা শাটার স্টকের অ্যাকাউন্ট খুলে ফেলছেন আলাদা একটা মেল দিয়ে অলরেডি, তাই না? ওই অ্যাকাউন্টে কি ফাইল টাইল আছে, ইনকাম টিনকাম আছে? না না। তাহলে আর দয়া মায়া করি কি লাভ? লগ আউট করে দিয়ে আলাদা আর একটা নতুন অ্যাকাউন্ট, ওই যে মেলটা দিয়ে সবগুলোতে ব্যবহার করেছেন ওটা করতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, ভেক্সি অ্যাকাউন্টের জন্য সাজেশন চাচ্ছি, বারবার রিজেক্ট হচ্ছে, কোয়ালিটি ইমপ্রুভ করেন আর রিজেক্ট হবে না। 99% যে একটা টেকনিক দেখিয়েছি গত ক্লাসে, 99% যে টেকনিকটা ওইটা অ্যাপ্লাই করেন, আশা করছি কোনো মার্কেট প্লেস আপনাকে ফিরিয়ে দিবে না। 99% টেকনিকটা কি কেউ বলতে পারেন? মনে করিয়ে দেন তো। প্রতাপ চন্দ্র বলো তো ভাই। বান্ডেল তো দিবই। প্রতাপ মাইক্রোফোন আছে? নীলু আপু বলতে পাবেন? আপকামিং যে ইভেন্টগুলো আছে ওগুলো নিয়ে কাজ করার জন্য দাদা। না ভাই না, 99% টেকনিক হচ্ছে বান্ডেল করতে হবে, 8টা 10টার বান্ডেল করতে হবে, এবং তাও সিঙ্গেল কনসেপ্ট বানাবেন রিক্রাফট দিয়ে, এবং সেই সিঙ্গেল কনসেপ্টগুলো এনে অ্যাডোবি ইলাস্ট্রেটরে একটা করে বসিয়ে বান্ডেল করবেন সুন্দর করে, ঠিক আছে? তাহলে কোনো মার্কেট প্লেস আপনাকে রিজেক্ট করবে না। তো যদি ক্লাসে আর কোনো প্রশ্ন নাই, সবাই একটু নীরব থাকুন, আমি কিভাবে কাজ করি একটু আপনাদেরকে অভিজ্ঞতা দিই, এবং আমার দাদা আমার একটা প্রশ্ন ছিল, কেমন দিচ্ছি আমি সেটা দেওয়ার ট্রাই করি। কেমন, কি প্রশ্ন আছে বলেন? দাদা আমার যে অ্যাডোবি ইলাস্ট্রেটরটা মানে ইনস্টল মানে ডাউনলোড করছি, কিন্তু আমার ইনস্টল হইতেছে না। হ্যাঁ ভরতদা, আমি ক্লাসে আছি, একটু পরে কথা বলবো। কি আপনার এখন কি অ্যাক্সেস পায়? তাহলে অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে।
আরে সাপোর্টে কথা বলে তো ওরা সমাধান দিবে না, সাপোর্ট আপনার চুরি যাওয়া হ্যাক যাওয়া তো প্রতিরোধ করবে না, তাই না? আপনি ওখানে দেখেন তাহলে যে এর আগে একবার $50 হারাইছেন, তাহলে ওইভাবেই হ্যাকার হয়তো নিয়ে নিচ্ছে, তাই না? আপনার ওই অ্যাকাউন্ট, ওই মেইল, ওই অ্যাক্সেস কে নিচ্ছে? আপনি এটা মনিটরিং করেন, চেক করেন, অথবা আমাকে সময় দেন, ক্লাস শেষ করে ওই বিষয়টা দেখবো। এখন ক্লাসে আছি, ঠিক আছে? দেখছেন কি বললো, এক ভাই বললো যে তার অ্যাকাউন্টের ডলার নাকি, অ্যাডোবির ডলার নাকি তুলে নিচ্ছে মানুষ। আমরা অ্যাডোবিতে ইনকামে করি পাই না, তার ডলার ইনকাম হচ্ছে আর কোনো হ্যাকার উঠায় নিচ্ছে। তা কথা হচ্ছে যে সাপোর্ট এই মুহূর্তে কথা বলে তো সাপোর্ট এর সমাধান দিবে না। সাপোর্ট বলবে আপনি মেল না অ্যাড করলে তো আমরা টাকা পাঠাইতাম না, তাই না? এটাই তো বলবে সাপোর্ট। আর একটা হচ্ছে কি যে কিভাবে অ্যাডোবি স্টকে হ্যাকার আসে, কারণ তার মেইলের অ্যাক্সেসটা তাহলে অন্য কারো কাছে আছে, এটা। আচ্ছা যাই হোক, কী যেন প্রশ্নটা ছিল জনার্দন? দাদা আমার কাছে যে অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে যে ইয়াগুলো মানে বাল্ডিং গুলো যে করা লাগে, বাল্ডিং মানে এই অ্যাপটা আমার ইনস্টল মানে ডাউনলোড করছে কিন্তু ইয়া হইতেছে না, ইনস্টল হচ্ছে না। ইউটিউবে সার্চ করো ভাই, হাউ টু ইনস্টল অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2023। এই বিষয়ে আমি ভিডিও দিতে পারি না, কেন? কারণ যে ইউটিউব আমাকে আটকায় দেয়, ওটা টার্মস অ্যান্ড কন্ডিশনের কারণে আমার চ্যানেল সাসপেন্ড করে দিতে পারে। যদি এটা না করতো আমাকে এই প্রশ্নগুলো করা লাগতো না, আমি সুন্দর করে স্টেপ বাই স্টেপ এই ভিডিওগুলো দিয়ে দিতাম সবাইকে, দেখাইতাম। হ্যাঁ, তুমি একটু ইউটিউবে সার্চ করো, পেয়ে যাবা, ঠিক আছে? আর যারা এমনিতে একটু কম্পিউটার এক্সপার্ট তাদের এটা খুব কঠিন কাজ না, নর্মাল সফটওয়্যার যেভাবে ইনস্টল করে এটা করলেই হবে। আর 23 ভার্সনটা অলরেডি ওখানে করা থাকে, ওই কথাটা উচ্চারণ করাটাও পাপ ইউটিউবে, বুঝছেন? মানে ওটা করাই থাকে, মানে সেট আপ, যাতে টাকা পয়সা না চায় আর কি, ওইটা করা থাকে। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের সাপোর্টিং অংশটুকু রেকর্ড করেছি, আমি আপাতত স্টপ